বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএন ম্যাথ গাইডে সবাইকে স্বাগত। নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা কি পরিসংখ্যানে 10-এ 10 পেতে চাও? তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে তুমি তোমাদের গণিত বইয়ের 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানে 10-এ 10 পাবে এবং এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আসে ইনশাআল্লাহ তুমি সবগুলো এমসিকিউর সমাধান করতে পারবে এবং অ্যান্সার করতে পারবে। তো আমরা এই অধ্যায় থেকে মাত্র 2টা সৃজনশীল করাবো। ইনশাআল্লাহ তুমি এই 2টা সৃজনশীল করলে পরিসংখ্যানে 10-এ 10 এবং এই অধ্যায় থেকে আমরা 20টা এমসিকিউ করাবো। এই অধ্যায় থেকে যে কয়টা এমসিকিউ আসে সবগুলো অ্যান্সার করতে পারবে। তো আমরা কোন 2টা সৃজনশীল করাবো আমরা দেখে নিই। আমরা দেখো প্রথমে একটা সারণী দিছি, এই সারণী থেকে সারণী হতে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো, প্রদত্ত সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো এবং সারণী থেকে আয়তলেখা অঙ্কন করো। তার মানে তুমি এই অধ্যায় থেকে সৃজনশীলে 10-এ 10 পেতে হলে এই যে 3টে চিত্র আছে, একটা হলো বহুভুজ, আরেকটা হলো অজীব রেখা, আরেকটা হলো আয়তলেখা, এই 3টে চিত্র তোমাকে একদম মাস্ট বি শিখতে হবে। কারণ এই 3টে চিত্র যদি না শিখো তাহলে কিন্তু তুমি 10-এ 10 পাবে না 100% শিওর। কেননা তোমাকে এই অধ্যায়ে 10-এ 10 পেতে হলে এই 3টে চিত্র অবশ্যই পারতে হবে। এরপর দেখো 3টা অঙ্ক আছে। দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, সারণী হতে মধ্যক নির্ণয় করো এবং সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তাহলে তুমি যদি 10-এ 10 পেতে চাও এই 3টা অঙ্ক তোমাকে পারতে হবে। তার মানে দেখো 3টা অঙ্ক এবং এই 3টে চিত্র যদি তুমি এই 6টা আইটেম পারো তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায়ে তুমি 10-এ 10 পাবে একদম শিওর। আর ক নম্বরের জন্য অর্থাৎ এগুলো কিন্তু কতে আসবে না, ক নম্বরের জন্য আমরা যে 20টা এমসিকিউ করাবো ওই 20টা এমসিকিউ করলে তুমি ইনশাল্লাহ 10-এ যে ক নম্বরের 2 নম্বর ওই 2 নম্বর তুমি পেয়ে যাবে। তার মানে তুমি যদি আমার 20টা এমসিকিউ এবং এই 2টা সৃজনশীল করো এই অধ্যায় থেকে সৃজনশীলে 10-এ 10 এবং এমসিকিউ যতগুলো আসবে ইনশাল্লাহ তুমি সবগুলো অ্যান্সার করতে পারবে। এখন আমি ক নম্বর প্রশ্নটি সমাধান করব। তো ক নম্বরে কি বলছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, অর্থাৎ তোমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে। এখন প্রশ্নটা তুমি মনে রাখবে প্রথমে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে প্রথমে তোমাকে এরকম একটা সারণী তৈরি করতে হবে। দেখো আমি সারণীটা আগে তৈরি করে রাখছি। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে তোমাকে একটা সারণী করতে হবে এবং এই সারণীটার পাশে কিন্তু 5টা কলম আঁকতে হবে। কয়টা কলম আঁকতে হবে? 5টা কলম বা সারি। দেখো আমি 1টা 2টা 3টা 4টা 5টা, দেখো পাশে কিন্তু 5টা সারি তোমাকে আঁকতেই হবে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি তোমাকে গড় নির্ণয় করতে হয় তোমাকে পাশে 5টা সারি আঁকতে হবে। আর নিচে কয়টা? নিচে তোমার প্রশ্নে যা আছে তা দেখো, প্রশ্নে 1 2 3 4 5 6 7 7টা গড় আছে। তো দেখো 1 2 3 4 5 6 7 8টা। আমরা একটা বেশি লিখছি কেন? কারণ নিচে মোট লেখার জন্য একটা লিখতে হয়। তো পাশে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে পাশে তোমাকে কয়টা কলম করতে হবে? কয়টা কলম? 5টা কলম বা সারি করতে হবে। দেখো আমরা 5টা সারি করছি 1 2 3 4 5। এখন এই 5টা সারির মধ্যে তোমাকে কোন সারিতে কি লিখতে হবে এটা কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে একদম। এটা মুখস্থ না করলে কিন্তু তুমি পারবা না, তাহলে কিন্তু এটা ভুল করবা। তাহলে 5টা সারির মধ্যে তুমি কি লিখবা? প্রথম সারিতে লিখতে হবে শ্রেণীব্যাপ্তি, একদম মুখস্থ করে ফেলো আমার সাথে। প্রথম সারিতে লিখতে হবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় সারিতে লিখতে হবে মধ্যমান, মধ্যমানকে কি দ্বারা প্রকাশ করলাম? xi। তৃতীয় সারিতে লিখতে হবে গণসংখ্যা, গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করলাম? fi। তারপর চতুর্থ সারিতে তোমাকে লিখতে হবে দাব বিচ্যুতি, দাব বিচ্যুতিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ui। তারপর পঞ্চম সারিতে তোমাকে লিখতে হবে fi ui, fi মানে গণসংখ্যা, ui মানে দাব বিচ্যুতি, অর্থাৎ গণসংখ্যা এবং দাব বিচ্যুতি আমরা গুণ করে ফেলবো। এখন দেখো এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা কিন্তু দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। দেখো শ্রেণীব্যাপ্তি কত আছে? 46 থেকে 50। দেখো আমরা লিখে রাখছি 46 থেকে 50, 51 থেকে 55। দেখো 51 থেকে 55 অর্থাৎ শ্রেণীব্যাপ্তিগুলো দেখো আমরা লিখে রাখছি। তারপর আমাদের এখানে কি দেওয়া আছে? গণসংখ্যা। দেখো আমরা গণসংখ্যাগুলো লিখে রাখছি। এরপর আমাদের দেখো মধ্যমান। তাহলে মধ্যমান তুমি কিভাবে বের করবে? দেখো এখানে দেখো এটা হলো, দেখো এখানে আমাদের শ্রেণী কয়টা আছে? 46 থেকে 50।
50 এটা হলো প্রথম শ্রেণী, 51 থেকে 55 এটা হলো দ্বিতীয় শ্রেণী, 56 থেকে 60 এটা হলো তৃতীয় শ্রেণী, 61 থেকে 65 এটা হলো চতুর্থ শ্রেণী, 66 থেকে 70 এটা হলো পঞ্চম শ্রেণী, 71 থেকে 75 এটা হলো ষষ্ঠ শ্রেণী। তার মানে এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শ্রেণী আছে। তো এখন প্রত্যেকটা শ্রেণীর দেখো তোমাকে মধ্যমান বের করতে হবে। এখন আমরা মধ্যমান কিভাবে বের করব দেখো, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। দেখো তুমি যদি 46 এবং 50 যোগ করো তাহলে 46 যোগ 50, দেখো 46 যোগ 50 এখন যোগ করলে কত হয় দেখো, 6 6 5 4 9 96। এই 96 তুমি কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে। তাহলে যদি 96 2 দিয়ে ভাগ করো, সরি 92 না 96, তাহলে এই 96 যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে দেখো, 4 দ্বিগুণে 8, তারপর হলো থাকে 1 16, 8 দ্বিগুণে 16, তার মানে কত হয় 48। দেখো 46 যোগ 50 যোগ করলে হয় কত 96, 96 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 48, কত হয় 48। এখন দেখো 51 যোগ 55 যদি আমরা 2টা যোগ করি তাহলে আমাদের হয় কত 106। আবার 106 যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে হবে কত 5 দ্বিগুণে 10 এবং 3 দ্বিগুণে 6, তার মানে কত হয় 53। এখন দেখো আবার 56 যোগ 60 2টা যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে, আমাদের হবে 58। এখন দেখো যদি আবার 61 যোগ 65 ভাগ 2 তাহলে আমাদের হবে কত, আমাদের হবে 63। এখন দেখো 66 যোগ 70 ভাগ 2 যদি আমরা করি তাহলে আমাদের বের হবে কত, আমাদের বের হবে 68। এখন দেখো 71 যোগ 75 ভাগ 2 যদি আমরা করি তাহলে আমাদের কত বের হবে, আমাদের বের হবে 73। দেখো তাহলে তোমরা মধ্যমান কিভাবে বের করবা, দেখো এই নিম্ন সীমা এটাকে বলে নিম্ন সীমা, এটাকে বলে উচ্চ সীমা। দেখো ছোটটাকে বলে নিম্ন সীমা, বড়টাকে বলে উচ্চ সীমা। তুমি নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি মধ্যমান পেয়ে যাবা। আবার দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সেম, তুমি যদি 51 আর 55 যোগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে এটা পেয়ে যাবে। তাহলে আশা করি সবাই মধ্যমান বুঝতে পেরেছো। এবার আসো দাব বিচ্যুতি। তাহলে আমরা দাব বিচ্যুতি কিভাবে তৈরি করব, দেখো কিভাবে লিখবো। এখন শোনো, ধাপ বিচ্যুতির ক্ষেত্রে অনেকে এটা নিয়ে কনফিউজ থাকো যে শূন্যটা তুমি কোথায় দেবা। তোমরা শূন্য যে কোনো গড়ে দিলেই হবে, যেই গড়ে দাও শূন্য হবে, এটা ভুল না কিন্তু। তার মানে তোমরা যারা কনফিউজড আছো যে আমি শূন্য কোথায় দিব, তোমরা আজ থেকে আর কখনো কনফিউজ থাকবে না। কারণ শূন্য তুমি যেখানে দাও হবে, এই গড়েও দিতে পারবা, এই গড়েও দিতে পারবা, এই গড়েও দিতে পারবা, এই গড়েও দিতে পারবা, এই গড়েও দিতে পারবা। তুমি শূন্য যেখানে দাও কোনো সমস্যা নেই। তবে আমরা চেষ্টা করব মাঝখান বরাবর দেওয়ার। তার মানে দেখো এখানে 2 গড়, এখানে 2 গড় বাদ দিলে দেখো মাঝখানে এই 2 গড় থাকে, তো আমরা এটা বরাবর শূন্য দিলাম। দেখো তার মানে শূন্য কোথায় দিবা, শূন্য তুমি যে কোনো জায়গায়, অর্থাৎ এই ঘরগুলা তুমি যে কোনো জায়গায় শূন্য দিতে পারো, কিন্তু আমরা চেষ্টা করব মাঝখান বরাবর দেওয়ার, তাহলে হবে। এখন দেখো শূন্য বরাবর যেটা, শূন্য বরাবর মধ্যমান যেটা, এটাকে সবসময় এ মনে করবা। দেখো আমি লিখে দিলাম, শূন্য বরাবর মধ্যমান যেটা এটাই হবে এ, মনে থাকবে শূন্য বরাবর মধ্যমান। এখন দেখো তুমি যে কোনো এক ঘরে শূন্য দিবা, শূন্য দেওয়ার পর কি করবা, উপরে লিখবা -1 -2 -3। দেখো এই মাঝখানে বরাবর শূন্য দিবা, অথবা তুমি যে কোনো গড়ে দিতে পারো। তো শূন্য দেওয়ার পরে উপরের গড়গুলোতে -1 -2 -3। এখন নিচের গড়গুলোতে তুমি কিভাবে দিবা, +1 +2 এভাবে দিতে থাকবে। যেহেতু আমাদের আর গড় নাই, আমরা এই দুইটাই দিলাম। তার মানে তোমার দাব বিচ্যুতি কিভাবে দিবা, তুমি মাঝখান বরাবর শূন্য দিয়ে দিবা। মাঝখান বরাবর শূন্য দেওয়ার পরে উপরে -1 -2 -3, যদি আরও গড় থাকে -4, যেহেতু আমাদের 3 গড় আছে আমরা -3 পর্যন্ত দিলাম। এখন নিচে কিভাবে দিবা, +1 +2, তো প্লাস কিন্তু দেওয়া লাগে না। তার মানে আশা করি সবাই দাব বিচ্যুতি বুঝতে পেরেছো। এবার আসো FI/UI। এখন দেখো তো এই যে আমরা লিখলাম FI/UI, এটা দ্বারা আমরা কি বুঝি, FI এর সাথে UI কি সম্পর্ক আছে, গুণ সম্পর্ক। FI এর সাথে UI গুণ, তাহলে FI কি গণসংখ্যা, UI কি দাব বিচ্যুতি। তার মানে এটার সাথে এটা আমরা গুণ করব। দেখো প্লাসে মাইনাসে, দেখো এই মাইনাসে প্লাসে মাইনাস, 3 5 15, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 8 দ্বিগুণে 16, মাইনাসে প্লাসে মাইনাস, 10 একে 10। এখন দেখো শূন্য দিয়ে যাকে গুণ করে এটা মনে রাখবা, শূন্যের সাথে 20 গুণ করলে কত হবে, শূন্য হবে। শোনো, শূন্যর সাথে যা গুণ করবা শূন্যই হবে। এরপর দেখো 13 একে 13,
6 দুগুণে 12। এখন দেখো, এখন আমরা এগুলা যোগ করে দেখো, এই সামেশন মানে কি? সামেশন মানে হলো সমষ্টি, সবগুলাকে আমরা যোগ করে ফেলবো। তাহলে সামেশন FI UI। এখন দেখো এটা যোগ করলে আমাদের কত হয় দেখো, আমরা যোগ করি 15 আর 16, 31 আর 10, তাহলে আমাদের বের হয় কত দেখো, মাইনাস দেখো 15 আর 16 হয় কত 31 আর 10 41, তাহলে হবে মাইনাস 41। আর দেখো যদি আমরা এটা যোগ করি 13 এবং 13 আর 12 যোগ করলে আমাদের হয় কত 25 হয়, দেখো 25 হয়। এখন দেখো 41 থেকে যদি তুমি দেখো 41 হলো মাইনাস, 25 হলো প্লাস, তাহলে 41 থেকে যদি তুমি 25 বাদ দাও তাহলে 11 থেকে 5 গেলে থাকে কত 6, আর দেখো এখানে 1 আসলে কত 3, 4 থেকে 3 গেলে 1, তার মানে মাইনাস 16, দেখো মাইনাস 16 থাকে। আর যারা এভাবে পারবা না তাদের আমি সংক্ষেপে দেখাই দিই। তোমরা কি করবা, তোমরা প্রথমে -15 উঠাবা, দেখো -15, আবার -16, আবার -10, তারপর দেখো প্লাস 13, আবার +12, দেখো এগুলা লেখার পর জাস্ট সমান চাপ দিবা। দেখো সমান চাপ দিলে -16 বের হয়, মাইনাস কত বের হয় -16, দেখো তার মানে আমাদের -16 বের হয়ে গেছে। এখন দেখো প্রথমে তোমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে প্রথমে তুমি এই সারণীটা তৈরি করতে হবে। আমি একটু ভিডিওটা লং করতেছি, কারণ তুমি যদি ভালো করে বুঝে করো ইনশাল্লাহ তোমাকে আর কখনো করতে হবে না। তো একটু ধৈর্য ধরে তোমরা পুরো ভিডিওটা দেখবে। তাহলে দেখো সংক্ষিপ্ত পদ্ধতি গড় করতে হলে তোমাকে এই 5টা গড় করতে হবে। প্রথমে 5টা গড় করার পরে এই 5টার মধ্যে কোনটা কি আমি যেহেতু বুঝিয়ে দিছি তোমরা আশা করি বুঝতে পেরেছো, এগুলা লিখে ফেলবে। এরপরে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্রটা লিখে ফেলবো। তাহলে সুতরাং গড় সমান গড়কে কি দ্বারা প্রকাশ করে x বার, মনে রাখবা সংক্ষিপ্ত গড়কে কি দ্বারা প্রকাশ করে x বার। তাহলে x বার সমান কি a প্লাস সামেশন FI UI ডিভাইডেড বাই n ইন্টু h। দেখো তাহলে তুমি সংক্ষিপ্ত গড়ের সূত্রটা লিখে ফেলবা। প্রথমে সারণীটা তৈরি করে সারণীটা কোন গড়ে কি হবে এগুলো লিখে ফেলবা। লেখার পরে কি করবা, সূত্রটা লিখবা। এখন দেখো আমরা সূত্রটা লিখে ফেলছি, এবার আমরা মান বসিয়ে দিই। দেখো প্রথমে আমাদের কে আছে, দেখো a আছে, কে আছে a। এখন দেখো তো এ বলতে আমরা যখন শূন্য বসাইছি তখন কিন্তু আমি দেখিয়ে দিছি, এ বলতে তুমি বুঝবে এটা হলো আনুমানিক গড়। এ বলতে আমরা কি বুঝি, আনুমানিক গড়। মনে না থাকলে লিখে রাখো তোমরা খাতায়, এ মানে হলো আনুমানিক গড়। এটা এমসিকিউতে কিন্তু আসবে, এ মানে কি আনুমানিক গড়। তাহলে আনুমানিক গড় কোনটা হবে, দেখো শূন্য বরাবর মধ্যমান যেটা, দেখো এই শূন্য বরাবর মধ্যমান যেটা ওটাই হবে এ। এখন শূন্য যদি আমরা এখানে দিতাম দেখো তাহলে এ হতো কিন্তু 58, শূন্য যদি আমরা এখানে দিতাম তাহলে এ হতো 53। তো সবাই আশা করি সবাই বুঝতে পেরেছো যে তুমি এর মান কোনটা ধরবা। এর মান হবে শূন্য বরাবর মধ্যমান। তাহলে এখানে কত হবে এর মান, দেখো এর মান হলো 63 প্লাসের প্লাস। তারপর দেখো সামেশন FI UI, সামেশন FI UI এর মান দেখো আমরা এখানে পেয়ে গেছি, কত পাইছি -16। তাহলে দেখো এখানে তোমাকে লিখতে হবে -16। তারপর দেখো n মানে মোট গণসংখ্যা। দেখো মোট গণসংখ্যা যোগ করলে কত হয়, আমরা এগুলা দেখো যোগ করে ফেলছি, তোমরা যোগ করে ফেলবা, আমি যোগ করে আগে রেখেছি। এগুলা এই গণসংখ্যাগুলো যদি যোগ করো কত হবে 62 হবে। দেখো কিভাবে 62 হলো, দেখো 5 যোগ 8 যোগ 10 যোগ 20 যোগ 13 যোগ 6 এই সবগুলা যোগ করলে কত হবে 62। তাহলে দেখো n মানে কত 62। দেখো গুণের গুণ। h মানে হলো কি, এই h মানে হলো শ্রেণী ব্যবধান, h মানে শ্রেণী ব্যবধান। দেখো 46 থেকে 50 ব্যবধান কত 5, 51 থেকে 55 ব্যবধান কত 5, 56 থেকে 60 ব্যবধান কত 5। দেখো এই যে 46 থেকে 50 ব্যবধান 5 কিভাবে হয়, দেখো আমরা নর্মালি গণনা করি পরিসংখ্যান থেকে, কিন্তু পরিসংখ্যানে যে সংখ্যা থেকে শুরু হয় সেই সংখ্যা থেকে গুনতে হবে। দেখো 46 থেকে 50 কিভাবে, 46 47 48 49 50, দেখো 5। তার মানে এই আমাদের শ্রেণী ব্যবধান, অর্থাৎ h মানে হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি। দেখো শ্রেণীব্যাপ্তি কত আছে 5, তাহলে আমরা দেখো এখানে 5 লিখে দিলাম। এখন দেখো সমানের সমান, দেখো 63 প্লাসের প্লাস। এখন দেখো তো সরি আমরা এখানে একটু ভুল করেছি, দেখো 63। এখন দেখো উপর আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে
মাইনাস। দেখো আমি আবারও বলি, উপরে আছে মাইনাস, এখানে হলো প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। এখন দেখো এই 16 উপরে 5 উপরে, তাহলে 5 16 কত হয়? 5 16 80, আর নিচে 62 62। দেখো তাহলে আমি আবারও বুঝাই, প্লাসে মাইনাসে মাইনাস, আর দেখো 16 উপরে 5 উপরে, তাহলে 5 16 কত? 80, আর নিচে 62 62। এখন দেখো 63 63 মাইনাস 80 যদি আমরা 62 দিয়ে ভাগ করি, 80 যদি আমরা কত দিয়ে ভাগ করি? 80 ভাগ 62, তাহলে আমাদের হয় 1.29 1.29। তাহলে আমাদের কত বের হয়? 1.29। দেখো 80 রে 62 দিয়ে ভাগ করলে হয় 1.29। এখন আমরা যদি এখন এটারে বিয়োগ করি, তাহলে কত? 63 মাইনাস 1.29, তাহলে আমাদের বের হয় 61.71 61.71 61.71। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে। এখন দেখো দশমিকের পর যদি অনেকগুলো সংখ্যা থাকে, লাস্টে আমরা কি লিখতে হবে? লাস্টে কিন্তু প্রায় লিখবো। তো আমরা সবগুলা লিখি না, এই কারণে আমরা লাস্টে কি লিখে দিব? প্রায় লিখবো। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। দেখো এখান থেকে কিভাবে হলো আমি আরেকবার বুঝিয়ে দিই। এখান থেকে এ হলো কি শূন্য বরাবর মধ্যমান যেটা, তাহলে 63 প্লাসের প্লাস, স্যামেসন এফ আই ইউ এর মান হলো কত? -16 এন এর মান হলো 62 গুণের গুণ, এইচ হলো শ্রেণী ব্যবধান। দেখো প্রত্যেকটার ব্যবধান হলো 5, 46 থেকে 50 ব্যবধান 5, 56 থেকে 60 ব্যবধান 5, তাহলে এইচ এর মান 5। এখন দেখো 63 প্লাসে মাইনাসে মাইনাস, 5 16 80, আর নিচে 62 62। এখন দেখো 63 মাইনাসের মাইনাস। এখন 80 যদি তুমি 62 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 1.29। এখন দেখো এই 63 থেকে যদি 1.29 বিয়োগ করো, তাহলে হবে 61.71। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন দেখো আমাদের খ নম্বর অঙ্কটা দেখো। খ নম্বর অঙ্কটা কি আছে? সারণী হতে মধ্যক নির্ণয় করো। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটা হলো মধ্যক নির্ণয়। এখন মধ্যক নির্ণয় করতে হলে তোমাকে কি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। তো দেখো আমরা সারণী তৈরি করে রেখেছি মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তাহলে দেখো আমরা সারণীটা তৈরি করে রাখছি। তাহলে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমরা এগুলো লিখে ফেলি। দেখো কত দেওয়া আছে? 46 থেকে 50, তারপর কত আছে? 51 থেকে 55, তারপর কত আছে? 56 থেকে 60, তারপর কত আছে? 61 থেকে 65, তারপর কত আছে? 66 থেকে 70, তারপর কত আছে? 71 থেকে 75। দেখো আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। দেখো গণসংখ্যাও দেওয়া আছে। গণসংখ্যা কত দেওয়া আছে? দেখো 5, তারপর কত আছে? 8, তারপর কত আছে? 10, তারপর কত আছে? 20। দেখো এই গণসংখ্যাগুলো 5, গণসংখ্যা 8, গণসংখ্যা 10, গণসংখ্যা 20, গণসংখ্যা কত আছে? 13, গণসংখ্যা কত আছে? 6। তাহলে দেখো আমাদের গণসংখ্যাগুলো আমরা দেখো এই দুটা কিন্তু আমাদের প্রশ্নে আছে। দেখো শ্রেণীব্যাপ্তি আমাদের প্রশ্নে আছে আর গণসংখ্যাও কিন্তু প্রশ্নে আছে, তাহলে আমরা লিখে ফেললাম। তার মানে মধ্যক নির্ণয় করতে হলে তোমাকে কি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তাহলে সারণীর দেখো এই দুইটা কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে। এখন ক্রমযোজিত গণসংখ্যা দেখো 3 নম্বর গড়টা হলো ক্রমযোজিত গণসংখ্যা। 3 নম্বর গড় কি? ক্রমযোজিত গণসংখ্যা। এখন ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে লিখবো? দেখো এটা তোমার নিচ থেকে করতে হবে। দেখো তাহলে দেখো এখানে প্রথমে গণসংখ্যা কত আছে? দেখো গণসংখ্যা কত আছে? দেখো গণসংখ্যা 5 আছে, আমরা দেখো 5 লিখলাম। এরপর দেখো এখানে গণসংখ্যা 5 আছে, আমি 5 লিখলাম। এরপর গণসংখ্যা কত আছে? দেখো দ্বিতীয় গণসংখ্যা কত আছে? 8। এখন তুমি 5 আর 8 যোগ করলে যা হবে তা এখানে লিখতে হবে। তাহলে দেখো 5 আর 8 যদি যোগ করি, দেখো 5 আর 8, এই 5 আর 8 যোগ করলে হয় 8 5 13। দেখো এই 5 আর 8 যদি যোগ কত হয়? 13 হয়। দেখো এই 5 আর 8 যোগ করলে 13 হয়। এখন দেখো এই যে 13 আছে, আবার এই 13 সাথে আবার এই 10 যোগ করবা, তাহলে 13 আর 10 যোগ করলে কত হয়?
দেখো আমার 23 হয়, কত হয় 23। দেখো এই 13 আর 10 যোগ করলে 23। এখন দেখো এই 23-এর সাথে আবার পরের গণসংখ্যাটা যোগ করে দাও, 23 আর 20 যোগ করলে আমার কত হয় 43 হয়, কত হয় 43। দেখো তাহলে এই 23 আর 20 যোগ করলে 43। এখন দেখো 43 আর যদি 13 যোগ করো তাহলে কত হয় 56 হয়, কত হয় 56। দেখো এই 43 আর 13 যোগ করলে কত হয় 56। এখন দেখো 56 আর 6 যদি আমি আবার যোগ করি তাহলে কত হয় দেখো 62 হয়। তার মানে n সমান কত হয়, দেখো n মানে হলো মোট গণসংখ্যা, তাহলে মোট গণসংখ্যা কত হয় দেখো 62 হয়। তাহলে আশা করি তোমরা ক্রমজিত গণসংখ্যার সারণী কীভাবে তৈরি করে এটা বুঝতে পেরেছো। অনেক সময় এটা ক নম্বরে কিন্তু আসতে পারে। তার মানে দেখো আমরা ক্রমজিত গণসংখ্যার সারণী তৈরি করলাম, এখন আমরা মধ্যক নির্ণয় করতে কি করতে হবে, তাহলে আমরা n সমান 62 পাইছি, তার মানে n কে তোমাকে অর্ধেক করে ফেলতে হবে। n কে কি করতে হবে অর্ধেক করতে হবে। অর্ধেক করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে 2 দ্বারা। কত দ্বারা ভাগ করতে হবে 2 দ্বারা, কেননা আমাকে অর্ধেক করতে হবে, যেহেতু আমার মধ্যক নির্ণয় করতে বলছে মাঝখানে কি আছে, অর্ধেক করলে আমরা মধ্য মানটা বা মধ্যক শ্রেণীটা পেয়ে যাব। তাহলে n কে অর্ধেক করে ফেলি, তাহলে লিখবো সুতরাং n সমান সমান কত দেখো 62। সুতরাং দেখো n কে আমরা অর্ধেক করে ফেলি 2 দ্বারা ভাগ করে। দেখো এই দেখো n কে 2 দ্বারা ভাগ করে অর্ধেক করে ফেলতেছি, তাহলে n এর মান কত দেখো এই দেখো n এর জায়গায় n এর মান বসে, n এর মান কত 62 আর দেখো 2 এর 2। তাহলে দেখো তো 62 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে 31 হবে, কত হবে দেখো 31 হবে। তাহলে 62 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 31 হবে। এখন দেখো আমরা 31 পেয়ে গেছি, তার মানে এখন আমি কিন্তু মধ্যমান পেয়ে গেছি, মধ্যমান কত হবে 31। এখন দেখো তো এই যে সংখ্যাগুলো আছে দেখো 5, 13, 23, 43, 56, 62, এখন এই 31টা কোনটার মধ্যে আছে দেখো 31। দেখো 5-এর মধ্যে তো 31 নাই, যেহেতু 5-এর মধ্যে 31 থাকার কথাও না। 13-এর মধ্যে 31 নাই, 23-এর মধ্যে 31 নাই, তার মানে দেখো 23-এর মধ্যে যেহেতু নাই তার মানে এটার ভিতরে আছে। এখন বলো স্যার এটার ভিতরে কি আছে, এখন দেখো তো এখানে 13 বলতে আমরা কি বুঝি, দেখো 5 বলতে বুঝি আমরা 1 থেকে 5 আছে। দেখো 5 বলতে আমরা বুঝি এটার মধ্যে 1 থেকে 5 আছে। এখন 13 বলতে আমরা কি বুঝি, 13 বলতে আমরা বুঝি এখানে 6 থেকে 13 পর্যন্ত আছে। এখন 23 বলতে আমরা কি বুঝি, 23 বলতে আমরা বুঝি এখানে 14 থেকে 23 পর্যন্ত আছে। এখন 43 বলতে আমরা কি বুঝি, 43 বলতে বুঝি আমরা এখানে 24 থেকে কত আছে 43। দেখো তার মানে এই 43-এর ভিতরে কত আছে 24 থেকে 43, তার মানে দেখো তো 31 কোনটার ভিতরে আছে অর্থাৎ 43-এর ভিতরে আছে। এখন দেখো তো 43-এর শ্রেণীটা কত, দেখো তো 43-এর শ্রেণী হলো কিন্তু এটা, দেখো 43-এর শ্রেণী হলো এটা। দেখো 61 থেকে 65 হলো 43-এর শ্রেণী, তার মানে দেখো আমাদের মধ্যক শ্রেণী কিন্তু আমরা পেয়ে গেছি। কেন, যেহেতু আমরা n এর 2 দ্বারা ভাগ করছি আর 31 পাইছি, তো তুমি প্রথমে দেখবা এই সংখ্যাগুলোর মধ্যে 31 কোনটার মধ্যে আছে। তার মানে দেখো 5-এর মধ্যে তো নাই, কারণ 5 মানে 1 থেকে 5, 13 মানে হলো 6 থেকে 13, এটার মধ্যেও নাই। 23 বলতে আমরা বুঝি 14 থেকে 23, এটার মধ্যেও নাই। তার মানে দেখো 43 বলতে আমরা বুঝি 24 থেকে 43, সবগুলো সংখ্যা এটার মধ্যে আছে, তার মানে 43-এর মধ্যে আমার 31 আছে। তাহলে দেখো 43-এর শ্রেণীটা কি 61 থেকে 65, তার মানে আমরা দেখো মধ্যক শ্রেণীটা পেয়ে গেছি। এবার আমরা সাজাই লিখি, দেখো লিখবো অতএব, দেখো অতএব মধ্যক কত 31তম পদ, মধ্যক কত 31তম পদ। দেখো অতএব মধ্যক 31তম পদ যার অবস্থান, দেখো যার অবস্থান 31, দেখো তো 31তম পদ যার অবস্থান কোথায়, দেখো তাহলে 31তম পদের 31তম যেহেতু 43-এর মধ্যে, এটার অবস্থান কোথায় 61 থেকে 65 শ্রেণীতে, তাহলে হবে কত 61 থেকে 65 শ্রেণীতে। দেখো তাহলে 61 থেকে 65 শ্রেণীতে, তার মানে এটাই হলো আমাদের মধ্যক শ্রেণী। সুতরাং মধ্যক শ্রেণী 61 থেকে 65। দেখো আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেছি। দেখো মধ্যক শ্রেণী কত 61 থেকে 65। এবার আমরা যেহেতু মধ্যক নির্ণয় করব, মধ্যকের কিন্তু একটা সূত্র আছে, তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি। মধ্যক সমান সমান, দেখো মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM।
দেখো এটা হলো মধ্যকের সূত্র। মধ্যকের সূত্র কি L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/Fm। এখন দেখো তো তোমাকে দেখো, তার মানে সূত্র এটা। এখন কোনটার মান কি, মানগুলো আমরা এখানে লিখে ফেলি। আমাদের প্রথমে কি আছে L। L বলতে আমরা কি বুঝি? L বলতে আমরা বুঝি লয়েস্ট, মানে নিম্ন সীমা। কি নিম্ন সীমা? তাহলে মধ্যক শ্রেণী তুমি যেটা পাবা ওটার নিম্ন সীমা হবে। তাহলে মধ্যক শ্রেণী আমরা কোনটা পাইছি? 61 থেকে 65। দেখো মধ্যক শ্রেণী কোনটা পাইছি? 61 থেকে 65, অর্থাৎ 61 থেকে 65। তার মানে L হবে কত? 61। L মানে লয়েস্ট। তার মানে দেখো L সমান আমরা কত পাইছি? 61। এখন দেখো L এর মান আমরা 61 লিখে ফেলছি। এবার তোমার তারপর কি আছে দেখো, সূত্রের মধ্যে কি আছে? n/2। দেখো n/2 কিন্তু আমরা পাইছি। দেখো n/2 এর মান কত? 31। দেখো n/2 এর মান কত? 31। তাহলে আমরা লিখে ফেলি n/2 সমান সমান দেখো 31 লিখে ফেললাম। এবার আসো তারপর কি আছে? FC। তাহলে FC কি? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে ফেলো। FC কোনটা? দেখো মধ্যমান যেটা বের হবে, দেখো এটা মধ্যমান বের হয়েছে না, মধ্যমানের উপরের গড়ে যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা। দেখো তার মানে দেখো আমার মধ্যক শ্রেণী এটা, দেখো মধ্যক শ্রেণী এটা না, মধ্যক শ্রেণীর উপরে যে গড়টা থাকবে মনে রাখবে এফসির মান কোনটা? এফসির মান দেখো, এই এফসির মান কোনটা? মধ্যক শ্রেণীর যেটা বের হবে এটার উপরের গড় যেটা থাকবে, উপরের গড়ের ক্রমযোজিত গণসংখ্যাই হবে এফসি। মনে থাকবে মধ্যক শ্রেণী যেটা বের হবে এটার উপরের গড়ের ক্রমযোজিত গণসংখ্যাই হবে এফসি। তার মানে দেখো আমি এখানে লিখে দিই এফসি হলো কত? দেখো এফসি হলো কত? 23। দেখো এফসি হলো কত? 23। তার মানে আমরা লিখে ফেলি এফসি সমান হলো 23। এবার আসো তারপর কি আছে? FM। FM বলতে আমরা বুঝি কি? মধ্যক শ্রেণী তুমি যেটা পাবা ওটার গণসংখ্যা। তাহলে দেখো মধ্যক শ্রেণীর গণসংখ্যা এটা, এটার নাম কি? FM। দেখো FM আমরা লিখে ফেলছি। FM মানে কত? 20। তার মানে FM হলো 20। এখন দেখো এরপর হলো আমাদের কি? H বলতে আমরা কি বুঝি? প্রত্যেকটার পার্থক্য কত? দেখো শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ H বলতে আমরা বুঝি শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণীব্যাপ্তি কত আছে? দেখো 46 থেকে 50, 51 থেকে 55। তাহলে শ্রেণীব্যাপ্তি হলো কত? 5। তাহলে এখানে H সমান হবে কত? 5। দেখো আমরা মানগুলা লিখে ফেলছি। আমি মানগুলো আরেকবার রিপিট করি, কেননা তুমি যদি মানগুলা না পারো তাহলে তোমার অঙ্কটা কখনোই করতে পারবে না। তাহলে দেখো প্রথমে আমার সূত্রের মধ্যে কি আছে? L বলতে আমরা বুঝি কি? মধ্যক শ্রেণী যেটা পাবা ওটার নিম্ন সীমা, অর্থাৎ L মানে লয়েস্ট। লয়েস্ট কত? 61। দেখো আমরা 61 লিখলাম। এবার দেখো তারপর হলো n/2। দেখো n/2 আমরা এখানে পেয়ে গেছি। n/2 মানে কত? 31। আমরা 31 লিখলাম। তারপর হলো FC। FC হলো, এটা মুখস্থ রাখবা, মধ্যক শ্রেণী যেটা বের হবে এটার উপরের গড়ের ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা। আবার বলি মধ্যক শ্রেণী যেটা ওটার উপরে গড়ে যোজিত গণসংখ্যা। তারপর হলো কি? FM। FM হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। FM কি হবে? মধ্যক শ্রেণী যেটা বের হবে ওটার গণসংখ্যা। তারপর হবে কি? H মানে শ্রেণী ব্যবধান। দেখো প্রত্যেকটার ব্যবধান কত? 5। তার মানে H মানে 5। এবার দেখো আমরা মানগুলা বসিয়ে দিই। দেখো L এর মান হলো কত? 61 প্লাসের প্লাস n/2 এর মান কত? 31। তাহলে আমরা 31 বসাই দিই, মাইনাস এফসির মান হলো কত? দেখো 23। তারপর গুণের গুণ H এর মান কত? দেখো H এর মান হলো 5। তারপর হলো FM মানে কত আছে? দেখো 20। দেখো আমরা মানগুলো বসাইছি কিভাবে? দেখো দেখো L এর মান 61 প্লাসের প্লাস n/2। দেখো n/2 এর মান 31, এই n/2 এর জায়গায় 31 মাইনাসের মাইনাস এফসির মান কত? দেখো তো এফসির মান 23, এই 23 গুণের গুণ H মানে কত? 5। তারপর FM মানে কত? 20, এই দেখো FM এর জায়গায় 20। এবার আমরা ক্যালকুলেশন করি। দেখো তাহলে 61 প্লাসের প্লাস। এখন দেখো তো 31 থেকে যদি তুমি 23 বাদ দাও তাহলে কত থাকে? 8 থাকে। কত থাকে? 8। তাহলে 8 গুণ দেখো 5-এর 5 20-এর 20। এখন দেখো তাহলে আমরা কি করব? দেখো 61 প্লাসের প্লাস। আবার তোমরা দেখো, তোমরা এখানে অনেকে ভুল করে ফেলো যে 8-এর সাথে 61 যোগ করে ফেলো। এটা কখনো করা যাবে না, কেননা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো আগে কিন্তু গুণ এবং ভাগের কাজ। তাহলে যোগের কাজ কিন্তু আগে না, আগে আমরা গুণ আর ভাগ করব। তাহলে দেখো এখানে 8ও উপরে 5ও উপরে, তাহলে 5 8 কত হয়? 5 8 40 আর নিচে দেখো 20।
এখন দেখো তো 40-এর যদি 20 দ্বারা ভাগ করো তাহলে 40-এর 20 দিয়ে ভাগ করলে কত হবে, তোমরা ক্যালকুলেটারে করে নেবা। দেখো তাহলে 61 40-এর 20 দিয়ে ভাগ করলে হবে কত, 20 দ্বিগুণে 40, তাহলে 2 হয়। তাহলে 61 আর 2 কত হয়, 63। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো দেখো আমরা 61 লিখলাম, প্লাসের প্লাস, এই 8ও উপরে 5ও উপরে, 8 সিঙ্গেলে থাকা মানে উপরে, 8 আর 5 যদি গুণ করো 5 8 40 আর নিচে 20-এর 20, 40-এর 20 দ্বারা ভাগ করলে 2, তাহলে দেখো 61 আর 2 কত হয়, 63। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, এটাও গেল আমাদের মধ্যক। আমরা এখন গ নম্বর প্রশ্নটা করব। দেখো গ নম্বরে কি আছে, সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তো আমরা এখন প্রচুরক নির্ণয় করব। তো প্রচুরক নির্ণয় করতে তোমার এটা এই সারণীটা করলেও হবে না করলেও হবে, কারণ তুমি চাইলে প্রশ্ন থেকেও করতে পারো, তবে যদি এটা লিখে ফেলো তাহলে করতে একটু সুবিধা হয়। তাহলে প্রচুরক আমরা কিভাবে করব? প্রচুরক নির্ণয় করতে তোমরা সর্বপ্রথম কি করতে হবে, গণসংখ্যা সবচেয়ে বড় কোনটা ওটা খুঁজে বের করবা। তাহলে দেখো তো এখানে গণসংখ্যা সবচেয়ে বড় কত, দেখো সবচেয়ে বড় হলো কত আছে, 20। দেখো গণসংখ্যা সবচেয়ে বড় কত, 20। তার মানে আমরা প্রচুরক শ্রেণী পেয়ে গেছি। প্রচুরক শ্রেণী হলো 61 থেকে 65। তো আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে লিখবো এখানে গণসংখ্যা, এখানে গণসংখ্যা সর্বাধিক। দেখো গণসংখ্যা সর্বাধিক, এখানে গণসংখ্যা সর্বাধিক কত, 20 আছে। দেখো তো গণসংখ্যা সর্বাধিক কত আছে, 20। 20 আছে কোন শ্রেণীতে, দেখো 61 থেকে 65 শ্রেণীতে। তার আমরা লিখব 61 থেকে 65 শ্রেণীতে। দেখো 61 থেকে 65 শ্রেণীতে। দেখো তাহলে এখানে গণসংখ্যা সর্বাধিক দেখো 20 আছে কোন শ্রেণীতে, 61 থেকে 65 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী কত হবে, 61 থেকে 65। দেখো আমরা প্রচুরক শ্রেণী পেয়ে গেছি। তার মানে তুমি মধ্যক নির্ণয় করো বা প্রচুরক নির্ণয় করো, প্রথমে মধ্যক শ্রেণী বা প্রচুরক শ্রেণীটা বের করে নেবা। আমরা বের করে নিলাম, এবার তুমি প্রচুরকের সূত্রটা লেখো। তাহলে প্রচুরকের সূত্রটা কি, দেখো সুতরাং প্রচুরক, তাহলে প্রচুরকের সূত্র কি, দেখো প্রচুরক সমান সমান, সূত্রটা আমরা লিখে ফেলি, L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। দেখো তার মানে প্রচুরকের সূত্রটা কি, L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এবার আমাকে এই যে সূত্রটা লিখছি, দেখো এই সূত্রগুলো তোমার মানগুলো কিন্তু লিখতে হবে। তাহলে কোন মান কোথায় আছে আমরা একটু দেখে নিই। তাহলে এখানে L, দেখো L বলতে আমরা কি বুঝি, L বলতে লয়েস্ট, মানে মধ্যক বের করলে মধ্যকের লয়েস্ট, প্রচুরক বলতে বললে প্রচুরকের লয়েস্ট। তাহলে প্রচুরকের লয়েস্ট মানে নিম্নসীমা, প্রচুরকের নিম্নসীমা কত, দেখো তো প্রচুরকের নিম্নসীমা কত, 61। তাহলে L সমান হবে কত, 61। দেখো L মানে হলো লয়েস্ট মানে নিম্নসীমা, তাহলে দেখো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত, 61। এবার দেখো F1, তাহলে F1 কোনটা হবে, দেখো F1 হবে সবচেয়ে বড় গণসংখ্যা, দেখো কত আছে, 20। F1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, তার মানে সবচেয়ে বড় গণসংখ্যা কত, 20। 20-এর উপরে কত আছে, 10, তার মানে 20 মাইনাস 10, তাহলে হবে 20। দেখো 20 মাইনাস 10, তাহলে সমান সমান কত হয়, দেখো 10। তাহলে দেখো F1 মানে কি, সবচেয়ে বড় গণসংখ্যা বা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এবার আসো F2, তাহলে F2 হবে কি, দেখো তো F2 হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা অথবা নিচের গড়ের গণসংখ্যা। তাহলে 20-এর নিচে কত আছে, 13, তার মানে F2 হবে কত, 20 মাইনাস 13, তাহলে সমান সমান কত হয়, 20 থেকে 13 বিয়োগ করলে কত হয়, 7। এবার আসো H বলতে আমরা কি বুঝি, শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান কত হয়, দেখো তো শ্রেণী ব্যবধান, প্রত্যেকটা শ্রেণী ব্যবধান কত, আমরা আগে দুটো অঙ্কের মধ্যে যেহেতু বুঝিয়ে দিয়েছি শ্রেণী ব্যবধান হলো 5, তাহলে আমরা 5 লিখে ফেলি।
এবার আসো আমরা আরেকবার বুঝিয়ে দিই। এল মানে হলো কি প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, আর F1 মানে কি এই সারণীর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা থাকবে ওটা থেকে তার আগের গণসংখ্যাটা বিয়োগ করে দেবে। তাহলে সবচেয়ে বড় হলো 20, 20 মাইনাস 10, এ দেখো 20 মাইনাস 10 সমান সমান 10। এবার আসো F2, অর্থাৎ F2 হবে সবচেয়ে বড় গণসংখ্যা মাইনাস তার নিচের গড়ের গণসংখ্যা, তাহলে হবে 20 মাইনাস 13, তাহলে কত থাকে 7। আর এইচ হলো কি শ্রেণী ব্যবধান, দেখো প্রত্যেকটার ব্যবধান 5। এখন আমরা মানগুলো বসিয়ে ফেলি। দেখো এল এর মান কত 61 প্লাস F1 এর মান কত দেখো 10, তারপর দেখো F1 এর মান কত 10 প্লাস F2 এর মান কত দেখো F2 এর মান হলো 7 আর ইনটু এইচ এর মান হলো 5। তাহলে দেখো আমরা কি করব 61 এর 61 প্লাসের প্লাস। এখন দেখো তো 10 আর 5 যদি তুমি গুণ করো 5 10 কত হয় 50, আর দেখো 10 আর 7 যোগ করলে কত হয় 17। তাহলে দেখো 61 এর 61 প্লাস, এখন 50 এর আমরা যদি 17 দিয়ে ভাগ করি দেখো তাহলে কত হবে 50 ভাগ 17, তাহলে আমাদের কত আসে 2.9 দেখো 94। এখন দেখো 2.94 আরও কতগুলো সংখ্যা আছে, তাহলে আমরা এখানে কি লিখবো দেখো 61 আর 2 কত হয় 63.94, আমরা এখানে কি লিখবো প্রায় লিখবো। কেন প্রায় লিখলাম দেখো দশমিকের পরে কিন্তু আরও অনেকগুলো সংখ্যা ছিল, যেহেতু আমরা সবগুলো সংখ্যা লিখি নাই এই কারণে আমরা কি লিখলাম প্রায় লিখলাম। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা 1 নম্বর সৃজনশীলটা সমাধান করাবো। তো 1 নম্বর সৃজনশীলে আমাদের দেখো 3টে চিত্র আছে, গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো, সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো এবং আয়তলেখ অঙ্কন করো। আমাদের এই 3টে চিত্র, এখন 3টে চিত্রের মধ্যে আমরা সর্বপ্রথম ক নম্বর প্রশ্নে কি আছে সারণী হতে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো, আমরা বহুভুজ অঙ্কন করব। এখন বহুভুজ অঙ্কন করতে তোমার কি লাগবে, তোমার একটা সারণী তৈরি করতে হবে। দেখো তো আমরা বহুভুজ অঙ্কন করার জন্য দেখো একটা সারণী তৈরি করে রেখেছি, তাহলে সারণীর মধ্যে তোমার কি কি থাকতে হবে, অর্থাৎ বহুভুজ অঙ্কনের জন্য যে সারণীটা তুমি তৈরি করবা এই সারণীতে কয়টা গড় হবে, অর্থাৎ পাশে কলাম কয়টা হবে, পাশে 3টা কলাম হবে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা। দেখো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা কিন্তু আমার প্রশ্নে দেখো এই প্রশ্নে দেওয়া আছে, তাহলে এই দুইটা আমরা লিখে ফেললাম। এবার মধ্যমানটা তুমি নিচ থেকে লিখবা। তো মধ্যমান আমরা যখন সংক্ষিপ্ত গড় করেছিলাম তখন বুঝিয়েছিলাম মধ্যমান কিভাবে বের করে, এর নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করবা। আবার এটাও সেম, নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, এটাও সেম, এভাবে তুমি মধ্যমান বের করে নেবা। তাহলে দেখো আমরা সারণীটা তৈরি করে যেহেতু রেখেছি, এবার আমরা এই সারণী দিয়ে দেখো তাহলে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করতে তোমার কি লাগবে, যে শ্রেণীব্যাপ্তি লাগবে, মধ্যমান লাগবে আর গণসংখ্যা লাগবে, মূলত হলো মধ্যমান দিয়ে আঁকে। তাহলে দেখো আমরা সারণীটা তৈরি করে ফেলেছি, এখন এটা দিয়ে আমরা কি আঁকবো, আমরা চিত্রটা আঁকবো। দেখো তাহলে চিত্রটা আমরা কিভাবে আঁকবো, প্রথমে এখানে আমরা মূল বিন্দু দিব, তাহলে আমরা মূল বিন্দুটার নাম দিব কি ও দেওয়ার পরে আমরা মূল বিন্দুটা দিলাম। এখন এটা তোমরা প্রথমে স্কেল দিয়ে এই একটা রেখা টানবা। দেখো প্রথমে একটা কি টানতে হবে, প্রথমে একটা রেখা টানবা, প্রথমে একটা রেখা টানবা, রেখা টানবা। আমার এদিকে যেহেতু দেখো আমার এদিকে কিন্তু গড় নাই, তোমরা যেহেতু তোমাদের গ্রাফে অনেকগুলো গড় থাকবে, আমার বোর্ডে এতগুলো গড় আঁকা পসিবল না, তো এখানে অ্যারো চিহ্ন দিয়ে দিবা। দেখো এখানে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। দেখো তোমরা এখানে গড়ের বাইরে যাবে না, যেহেতু আমার গড় নাই কারণ আমি দিলাম। তার মানে দেখো প্রথমে এদিকে একটা সরল রেখা টানবা, আবার এদিকে একটা সরল রেখা টানবা। তাহলে দেখো আমরা এদিকে একটা সরল রেখা টানি, দেখো এদিকে একটা সরলরেখা টানলাম, তাহলে তোমরা স্কেল দিয়ে এটা দিয়ে দিবা সুন্দর করে। ওকে, তাহলে আমরা এদিকে দেখো, তাহলে প্রথমে কি করতে হবে, তোমার এদিকে একটা সরলরেখা এদিকে একটা সরলরেখা গ্রাফে আঁকবা। এরপর দেখো প্রথমে 5 গড় ভাঙ্গা চিহ্ন দিবা। কয় গড়, 5 গড় ভাঙ্গা চিহ্ন দিবা। তাহলে দেখো আমার 1 2 3 4 5, এই দেখো 5 গড় হলো এখানে, তাহলে আমরা 5 গড় ভাঙ্গা চিহ্ন দিই। দেখো 5 গড় আমরা কি দিব, ভাঙ্গা চিহ্ন দিলাম। এখন তারপর দেখো তো আমাদের প্রথম মধ্যমানটা কত আছে, দেখো 25.5,
প্রথম মধ্যমান কত আছে 25.5, অর্থাৎ বহুভুজ কিন্তু মধ্যমান দিয়ে আঁকে। তো প্রথম মধ্যমান কত আছে দেখো 25.5, তাহলে দেখো তো পরের মধ্যমান কত 35.5, পরের মধ্যমান কত 45.5। দেখো তো কি কি বোঝা যায় যে প্রত্যেক মধ্যমান থেকে ব্যবধান কত হয়, ব্যবধান কিন্তু 10 হয়। তাহলে তোমাকে মনে রাখতে হবে এই যে 25.5 এর আগের মধ্যমানটা কি এটা তোমাকে লিখতে হবে। তাহলে 25.5 এর আগের মধ্যমান কত, যেহেতু প্রত্যেকটা মধ্যমানের পার্থক্য 10, দেখো 25.5, 35.5, 10, 45.5, 10, 55.5, 10, 65.5। দেখো প্রত্যেক মধ্যমান থেকে যেহেতু 10 করে ব্যবধান, তাহলে দেখো তুমি 25 থেকে যদি আরো 10 বিয়োগ করে ফেলো তাহলে আগের মধ্যমানটা কিন্তু পেয়ে যাব। তাহলে 25.5 থেকে যদি যেহেতু ব্যবধান 10 আমি 10 বিয়োগ করি তাহলে কত হবে 15.5। তো মনে রাখবা বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে মধ্যমান যেটা থাকবে, যেটা থেকে শুরু হবে, এটার আগের মধ্যমানটা তোমাকে দিতে হবে। তাহলে 25.5 এটার আগের মধ্যমান তুমি কিভাবে পাবা? তো তোমরা খেয়াল করবে এখানে পার্থক্য কত আছে, যেহেতু পার্থক্য 10 বুঝবা 25.5 থেকে 10 বিয়োগ করে দেবা, তাহলে বিয়োগ করলে কত হয় 15.5। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি, দেখো যে 15.5, দেখো 15.5 লিখলাম। এরপর দেখো এরপর আমার 5 গড় পরে, দেখো 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, এই দেখো তাহলে 1 2 3 4 5, দেখো 5 গড় পরে, এই 5 গড় পরে আমরা এবারে এই মধ্যমানটা লিখি, তাহলে কত 25.5। তাহলে আমরা লিখবো 25.5। এখন দেখো এরপরে আমরা দেখো এই 25.5 লিখছি, এরপরের মধ্যমানটা কত 35.5, আবার 5 গড় পরে দেখো 1 2 3 4 5, কত আছে আমার 35.5। তাহলে আমরা লিখব 35.5, দেখো এখানে। এরপর দেখো আবার 5 গড় পরে পরেরটা আছে কত 45.5। তো দেখো 1 2 3 4 5, তাহলে এখানে আমরা এখানে লিখবো কত 45.5। তারপর দেখো আবার 5 গড় পরে 1 2 3 4 5, তাহলে 45.5 এর পরে কত আছে 1 2 3 4 5, তারপর আছে 55.5, দেখো 55.5। এরপর 1 2 3 4 5, কত আছে 65.5, তাহলে 1 2 3 4 5, এখানে আমার হবে 65.5। এরপর দেখো আর তো নাই, প্রথমে যেরকম আগের মধ্যমানটা আমরা নিয়েছি, তারপর আমরা শেষে কি করব 65.5, এর পরের মধ্যমানটা নিতে হবে। তাহলে বলো তো পরের মধ্যমানটা কত হবে? যেহেতু আমাদের ব্যবধান হলো 10, তাহলে 65.5 এর সাথে যদি তুমি 10 যোগ করো, আগেরটা নিতে হলে 10 বিয়োগ করবা, পরের মধ্যমানটা নিতে হলে 10 যোগ করবা, তাহলে 65.5 এর সাথে 10 যোগ করলে কত হবে 75.5। তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে আমরা লিখব কত 75.5। দেখো প্রথমে আমরা, তার মানে তোমরা খেয়াল রাখবা বহুভুজ অঙ্কন করতে কি লাগে মধ্যমান। এই দেখো x অক্ষ বরাবর এটাকে দিব আমরা x অক্ষ, এটাকে দিব কি অক্ষ x অক্ষ দিব, দেখো এটাকে x অক্ষ। আর আমরা এটাকে দিব কি, এটাকে আমরা দিব y অক্ষ, এটাকে আমরা কি দিব y অক্ষ। দেখো এদিকে হবে তোমার x অক্ষ আর এদিকে হবে কি অক্ষ y অক্ষ। তাহলে দেখো আমরা বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে আমরা কি দিয়ে আঁকবো শ্রেণী মধ্যমান। তো শ্রেণী মধ্যমান তুমি কিভাবে আঁকবা, মধ্যমান প্রথম যেটা থাকবে এটার আগের মধ্যমানটা দিবা, তাহলে ওটা কিভাবে দিবা, ব্যবধান যদি 10 থাকে এটা থেকে 10 বিয়োগ করে দিবা, আবার পরে যে মধ্যমানটা থাকে এটার পরের মধ্যমানটা দিতে হবে। তাহলে কি করব, এটার সাথে 10 ব্যবধান যেটা থাকে এটা যোগ করে দিলে পরেরটা পেয়ে যাব। এবার আসো, এবার আমরা মানগুলা বসিয়ে ফেলি। এখন দেখো তো আমরা x অক্ষ বরাবর বসিয়ে ফেলছি, এটা কি এখানে কি বসিয়েছি শ্রেণী মধ্যমান, কি বসিয়েছি দেখো এখানে আমরা লিখব শ্রেণী মধ্যমান। দেখো শ্রেণী মধ্যমান, তাহলে আমরা এখানে কি লিখছি শ্রেণী মধ্যমান। দেখো তোমরা এটা লিখে দিবা শ্রেণী মধ্যমান। এখন দেখো আমরা মধ্যমানটা লিখে ফেলছি, এবার y অক্ষ বরাবর আমরা কি লিখবো, y অক্ষ বরাবর আমরা গণসংখ্যা লিখবো। এখন দেখো তো 25.5 বরাবর গণসংখ্যা কত আছে 6, দেখো 25.5 বরাবর গণসংখ্যা কত আছে 6। তাহলে দেখো এটা কিন্তু আগের মধ্যমানটা, এটাতে আমাদের লাগবে না, তাহলে 25.5, তাহলে এই 25.5 বরাবর গণসংখ্যা কত 6, তাহলে আমরা 6টা দিয়ে দেখো 25.5 বরাবর গণসংখ্যা 6, তাহলে দেখো 1 2 3 4 5 6, এই দেখো এখানে গোল দাগ দিব, ওকে। এখন দেখো তারপর 35.5, দেখো তো
35.5 বরাবর গণসংখ্যা কত 8, তাহলে দেখো 35.5 বরাবর গণসংখ্যা 8, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে আমরা গোলা দিব। তারপর দেখো 45.5 বরাবর কত 10, তাহলে দেখো 45.5 বরাবর 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো 10 বরাবর দিলাম। এরপর দেখো 55.5 বরাবর কত 12, তাহলে দেখো এই 55.5 বরাবর 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপর দেখো তারপর কত আছে, দেখো 65.5 বরাবর 4, তাহলে 65.5 বরাবর 4, 1 2 3 4, দেখো। তাহলে দেখো আমরা মধ্যমান কোনটা বরাবর গণসংখ্যা কত আমরা কিন্তু লিখে ফেলছি। দেখো এবার আমরা এগুলো যোগ করে দিই। দেখো এই আমরা আগের মধ্যমানটা দিলাম মূলত যোগ করার জন্য, তাহলে আমরা এখান থেকে এটা দেখো যোগ করে দিবে, এটা হাত দিয়ে দিবা তোমরা, হ্যাঁ। তাহলে আমরা যোগ করে দিই, তারপর দেখো আমরা যোগ করে দিচ্ছি। এরপর দেখো লাস্টে তোমরা এটার সাথে যোগ করে দিবা। দেখো তাহলে দেখো আমাদের অজীব রেখা হয়ে গেছে। তো আমরা এখানে কি দিছি বলো তো, এখানে দিছি আমরা গণসংখ্যা। তো আমরা গণসংখ্যাগুলো লিখে ফেলি। দেখো 1 2 3 4 5, তাহলে এখানে লিখবা 5 6 7 8 9 10, এখানে লিখবো 10 11 12 13 14 15, এখানে আমরা লিখবো 15, এখানে 16 17 18 19 20, এখানে লিখবো আমরা 20। ওকে, আমরা আর লিখলাম না। তাহলে আমরা এখানে কি আঁকছি, এখানে আমরা লিখবো গণসংখ্যা। কি লিখবো, গণসংখ্যা। দেখো আমরা এখানে গণসংখ্যা আঁকছি, এই কারণে গণসংখ্যা লিখলাম। তাহলে দেখো বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আমি আরেকবার রিপিট করি। দেখো তুমি যদি একটা বুঝতে পারো সবগুলা, তাহলে প্রথমে আমরা কি করব, বহুভুজ অঙ্কনের জন্য কি করব, অর্থাৎ একটা সারণী তৈরি করব। তো সারণীর মধ্যে কয়টা ঘর থাকবে, 3টা। প্রথম ঘরে থাকবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় ঘরের মধ্যে থাকবে মধ্যমান, তৃতীয় ঘরে থাকবে গণসংখ্যা। মূলত বহুভুজ মধ্যমান দিয়ে আঁকে। কি দিয়ে আঁকে, মধ্যমান দিয়ে। এবার দেখো মধ্যমান যেটা দিয়ে শুরু হবে তার আগের মধ্যমানটা দিতে হবে। তাহলে 25.5 দ্বারা শুরু হয়েছে, তো আমরা কত দিব, 25-এর আগের মধ্যমান হলো 15.5। এই দেখো আমরা 15.5। এরপর তুমি এগুলা যা আছে 5 ঘর পরে পরে দিবা। দেখো এই 5 ঘর পরে পরে আমরা দিলাম। দেখো 5 ঘর পরে পরে। এবার লাস্টে যেটা আছে এটার পরের মধ্যমানটা দিতে হবে। তাহলে 65.5 এর পরের মধ্যমানটা কি, যেহেতু ব্যবধান 10, বুঝবে তুমি পরের 10 যোগ করে দিলে পরের মধ্যমানটা পেয়ে যাবে, তাহলে হবে 75.5। এরপর এই গণসংখ্যা, যেমন 25.5 বরাবর গণসংখ্যা কত 6। দেখো এই 25.5 বরাবর গণসংখ্যা 6, 1 2 3 4 5 6। এবার আসো, তারপর হলো 35.5 বরাবর গণসংখ্যা 8। দেখো এই 8, ঠিক আছে। তারপর হলো 10, এ 10, তারপর হলো 12, এ 12, তারপর হলো 4, এ 4। এরপর আমরা এখান থেকে যোগ করলাম, এখানে যোগ করলাম। এখন দেখো এদিকে আমরা দিলাম কি, শ্রেণী মধ্যমান, আর এইদিকে কি দিয়ে রাখছি, গণসংখ্যা, এটা লিখে দিলাম। এরপর দেখো আমরা এখানে কিন্তু লিখতে হবে। তাহলে কিভাবে লিখবে, দেখো তুমি যেভাবে আঁকছো সেভাবে লিখবা। আর এখানে একটা যদি তুমি শিখে ফেলো, একটা যদি মুখস্থ করো, সবগুলা চিত্রের লেখা একই রকম। দেখো আমি একটা লিখে রাখছি। দেখো চক কাগজে এক অক্ষ বরাবর, দেখো এই অক্ষের নাম কি, দেখো এটা হলো এক অক্ষ। তাহলে এক অক্ষ বরাবর প্রতি এক গড় সমান, প্রতি এক গড় সমান শ্রেণী মধ্যমানে। দেখো আমরা এখানে কি আঁকছি, শ্রেণী মধ্যমান। দেখো এক অক্ষ বরাবর যদি শ্রেণী মধ্যমান হয়, তাহলে এখানে দেখো, এখানে আমি একটু আন্ডারলাইন করলাম। দেখো শ্রেণী মধ্যমানের, দেখো চক কাগজে এক অক্ষ বরাবর প্রতি এক গড় সমান শ্রেণী মধ্যমানের। এখানে যদি তুমি শ্রেণী মধ্যমান দাও, শ্রেণী মধ্যমান দিবা। এখানে যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দাও, তাহলে এখানে লিখবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। শুধু পার্থক্য এখানে, শুনো, অর্থাৎ গ্রাফ আঁকার জন্য তোমার লেখার ক্ষেত্রে পার্থক্য এখানে। দেখো এখানে যদি শ্রেণী মধ্যমান থাকে, এক অক্ষ বরাবর যদি শ্রেণী মধ্যমান থাকে, তুমি শ্রেণী মধ্যমান লিখবা। আর যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবা। তো যেহেতু আমাদের এখানে শ্রেণী মধ্যমান, আমরা এখানে লিখলাম শ্রেণী মধ্যমানের। এখানে দেখো 2, তো 2 এর জায়গায় এখানেও আমি একটু হাইলাইট করি। 2 এর জায়গায় যদি ব্যবধান 10 থাকে, ব্যবধান 10 থাকলে তুমি 2 দিবা। 10 থাকলে কত, 2। আর যদি 5 থাকে, 5 থাকলে কত লিখবা, 1। 5 থাকলে কত লিখবা, 1। আমি আবারও বলি, যদি এই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 10 থাকে, এখানে 2 লিখবা। আর যদি শ্রেণী ব্যবধান 5 থাকে, যেমন আমরা প্রথমে এই গড় করছি, এখানে দেখো ব্যবধান 5, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু তুমি এখানে 1 লিখবা। তাহলে বোঝা গেছে 5 থাকলে 1, 10 থাকলে 2 লিখবে এখানে। আর সবগুলোর লেখা একই রকম।
এখন দেখো ওয়াই অক্ষ বরাবর প্রতি এক গড় সমান গণসংখ্যার এক একক ধরে বহুভুজ আঁকা হলো। এখন দেখো ওয়াই অক্ষ বরাবর, এইদিকে খেয়াল করো তুমি, ওয়াই অক্ষ বরাবর আমরা কি লিখছি দেখো তো, ওয়াই অক্ষ বরাবর দেখো আমরা গণসংখ্যা লিখছি, কি লিখছি গণসংখ্যা। তার মানে তুমি এখানে ওয়াই অক্ষের জায়গায় দেখো ওয়াই অক্ষ বরাবর প্রতি এক গড় সমান গণসংখ্যার এক একক ধরে। এখন যদি তুমি দেখো এখানে যদি গণসংখ্যা না দিয়ে কে তুমি যদি ক্রমযুক্ত গণসংখ্যা, অর্থাৎ আমাদের অজীব রেখা কিন্তু আমরা ক্রমযুক্ত গণসংখ্যা দিয়ে আঁকবো, তখন এখানে গণসংখ্যার জায়গায় তুমি শুধু ক্রমযুক্ত গণসংখ্যা লিখবা, তাহলে দেখো হয়ে যাবে এক একক ধরে বহুভুজ আঁকা হলো। তার মানে এ দেখো এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়, এই তিন জায়গায় চেঞ্জ হবে আর সবগুলার লেখা এক। তাহলে তুমি যদি এই লেখাটা মুখস্থ করো, তুমি যে চিত্র যেটাই আসুক লেখা একই। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো আমরা খ নম্বর প্রশ্নটা করব। খ নম্বরে কি বলছে, প্রদত্ত সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। তার মানে আমাদের দ্বিতীয় প্রশ্নটা হলো অজীব রেখা অঙ্কন করো। তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য তোমাকে কি করতে হবে, একটা সারণী তৈরি করতে হবে। তাহলে সারণীটার মধ্যে কি কি থাকবে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এটা একদম মুখস্থ করে ফেলবা যে অজীব রেখা অঙ্কনের জন্য কয়টা ঘর লাগবে, তিনটা। প্রথম ঘর হলো শ্রেণীব্যাপ্তি, পরের ঘর হলো গণসংখ্যা, পরের ঘর হলো ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা শ্রেণীব্যাপ্তি আমাদের দেওয়া আছে, গণসংখ্যাও দেওয়া আছে। গণসংখ্যা কত, 6, 8, 10, 12 এবং 4। এখন দেখো আমরা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করব। তাহলে দেখো ক্রমযোজিত গণসংখ্যা আমরা যেহেতু মধ্যক নির্ণয় করার সময় শিখেছি 6-এর 6, 6 আর 8-এ কত হয়, 6 আর 8-এ হয় 14, 14 আর 10-এ কত হয় 24, 24 আর 12 কত হয় 36, 36 আর 4-এ কত হয় 40। দেখো আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করলাম। তাহলে ক্রমযোজিত গণসংখ্যার সারণী কিভাবে তৈরি করে, 6-এ 6, 6 আর 8-এ যোগ করলে 14, 14 আর 10-এ 24, 24 আর 12 36, 36 আর 4-এ 40। দেখো আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণী হয়ে গেল। এখন এই সারণী দিয়ে আমি কি আঁকবো, অজীব রেখা অঙ্কন করবো। এখন দেখো কিভাবে আঁকবা, আগের মতো প্রথমে এদিকে একটা দাগ দিবা, যেহেতু আমি আগে দিয়ে ফেলছি। দেখো এদিকে একটা কি দিব, দাগ দিব, দাগ দিয়ে এখানে একটা অ্যারো চিহ্ন দিব। দেখো এই অ্যারো চিহ্ন দিব, দেখো ওকে। তারপর এদিকে একটা দাগ দিবা, এদিকে একটা দাগ দিবা আগের মতো দিয়ে, এখানেও সেম এই দাগ দিয়ে, এই দাগ দিয়ে এখানে অ্যারো চিহ্ন দিবা। দেখো তার মানে দেখো এদিকে একটা প্রথমে রেখা টানবা, এদিকে একটা রেখা টানবা, এদিকে একটা রেখা টানবে, এদিকে একটা রেখা টানবা। এখানে দিবে এক্স অক্ষ, এটার নাম কি এক্স অক্ষ, আর এটার নাম কি ওয়াই অক্ষ দিবা, এখানে ওয়াই অক্ষ, আর এখানে দিবা মূলবিন্দু। তাহলে দিছো। এখন দেখো এরপর আমরা এদিকে কি আঁকবো, দেখো এদিকে আমরা এই শ্রেণী উচ্চ সীমা নিব, শ্রেণী উচ্চ সীমা দিব। আর একটু আগে আমরা এখানে শ্রেণী মধ্যমান, তো অজীব রেখা আঁকবো কি দিয়ে, শ্রেণী উচ্চ সীমা, শ্রেণী উচ্চ সীমা। এখন দেখো তো শ্রেণী উচ্চ সীমা, এখানে দেখো 21 হলো নিম্ন সীমা, 30 হলো উচ্চ সীমা, 31 হলো নিম্ন সীমা, 40 হলো উচ্চ সীমা। এখন দেখো এটা একটু ভালো করে খেয়াল করো, 21 যদি নিম্ন সীমা হয় তাহলে উচ্চ সীমা কত, 30। এখন এখানে দেখো নিম্ন সীমা যদি 31 হয়, উচ্চ সীমা কত, তার আগেরটা না। এখন দেখো তো এখানে নিম্ন সীমা হলো 21, তার মানে উচ্চ সীমা তার আগের সংখ্যাটা, তাহলে 21-এর আগের সংখ্যাটা কত, 20, তার মানে উচ্চ সীমা কত হবে 20। মনে রাখবা অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এখানে যদি 21 থাকে বুঝবে তার আগের সংখ্যাটা দিবা। 21 থাকলে 20, 20 থাকলে 19, 18 থাকলে 17, 16 থাকলে 15, অর্থাৎ এখানে যা থাকবে তার আগের সংখ্যাটা দিবা। তাহলে এখানে 21 আছে, আমি কত দিব, 20 দিব। তাহলে দেখো প্রথমে 5 ঘর ভাঙা চিহ্ন দিবা, দেখো এই 5 ঘর আমরা আগে দিয়ে ফেলছি, এই 5 ঘর ভাঙা চিহ্ন দিবা। দেওয়ার পরে প্রথমে দেখো 21 আছে, তার মানে তার আগেরটাই হলো উচ্চ সীমা, তাহলে আমরা কত দিব, দেখো আমরা 20 দিলাম। তাহলে আমরা কত দিব, 20। তাহলে আমরা কত দিব এখানে, দেখো এখানে আমরা 20 দিলাম। এরপর দেখো এরপর 5 ঘর পরে দেখো 1 2 3 4 5, এই দেখো তাহলে 5 ঘর পরে, তাহলে 5 ঘর পরে আমরা কত দিব, দেখো তো এরপর সব এগুলো লিখবে, এই উচ্চ সীমা এগুলো লিখবে। তাহলে আমরা 20-এর পর কত দিব, 30। তাহলে আমরা এই 5 ঘর পরে কত দিব, দেখো আমরা 30 দিলাম। দেখো এখন দেখো 1 2 3 4 5, আবার এখানে দেখো এখানে আমরা কত দিব, দেখো তো এই 30-এর পর কত আছে, 40। তাহলে আমরা এখানে কত দিব, দেখো 40 দিলাম। তাহলে আমরা 40 দিলাম। দেখো 40-এর পরে
আমরা একটু কালো কালি দিয়ে লিখি, তাহলে লেখাটা স্পষ্ট বোঝা যাবে। দেখো 40 দিলাম, 40-এর পরে দেখো কত আছে 50, তাহলে আমরা দেখো 1 2 3 4 5, এখানে আমরা কত দিব, এখানে দিব 50। দেখো তারপর হলো 50-এর পরে দেখো 50-এর পরে কত আছে 60, তাহলে 1 2 3 4 5, তা 5 ঘর পরে আমরা কত দিব, দেখো এখানে 60। 60-এর পরে কত আছে দেখো 70, তাহলে 1 2 3 4 5, এখানে আমরা কত দিব 70। তাহলে দেখো আমরা এগুলো কিভাবে দিয়েছি, দেখো প্রথমে এখানে যে সংখ্যা থাকবে অজীব রেখার ক্ষেত্রে মনে রাখবে, এখানে যে সংখ্যা থাকবে তার আগের সংখ্যাটা দেবে। 21 সাথে আমরা 20 দিলাম, দেখো এই 20, আর 5 ঘর প্রথমে ভাঙ্গা চিহ্ন দিবা, 5 ঘর কি চিহ্ন দিবা, ভাঙ্গা চিহ্ন। এরপর আমরা কত দিলাম, দেখো 20, 20-এর পরে এবার সব এগুলা দিবা, যেহেতু অজীব রেখা উচ্চ সীমা দিয়ে আঁকছি, আমরা কি দিয়ে আঁকছি, উচ্চ সীমা। তাহলে দেখো 21 যদি নিম্ন সীমা হয় আমরা বুঝতে পারি তার আগের সংখ্যাটা হলো 20, 20 হলো উচ্চ সীমা, এই 20 দিলাম। 20-এর পরে এই সব এগুলো দিবে, 30 40, এই দেখো 5 ঘর পরে পরে 30 40 50 60 70, যদি আরও থাকতো আমরা তা দিতাম, যেহেতু না। এখন দেখো তারপর আমরা এবার অজীব রেখা মূলত আমরা কি জানি বহুভুজ অঙ্কন করছি কি দিয়ে, গণসংখ্যা দিয়ে, কিন্তু অজীব রেখা অঙ্কন করে ওয়াই অক্ষ বরাবর কি থাকবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে ক্রমযোজিত গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর কি থাকবে, এখানে ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে 6, তারপর 14, এখানে দেখো মোট যোগ করলে 40 হয়। তো গণসংখ্যা যেহেতু অল্প থাকে, কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা অনেক সময় 100 থাকতে পারে, 120ও থাকতে পারে, 150ও থাকতে পারে, কিন্তু একটু খেয়াল করো তো আমার এখানে 150টা ঘর আছে নাই। এই কারণে ক্রমযোজিত গণসংখ্যা যখন আমরা দিব বা ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে যখন আমরা অজীব রেখা আঁকবো, তখন আমরা প্রতি গড়কে কত ধরবো, 2 ধরবো, প্রতি গড়কে কত ধরবো, 2। তার মানে যদি আমার 5 হয় আমরা 6 হলে আমরা 3 গড় দিব, 10 হলে 5 গড় দিব, হ্যাঁ। তাহলে আমরা এখানে প্রতি গড়কে কত ধরবো, প্রতি গড়কে আমরা 2 ধরবো। তাহলে দেখো 1 2 3 4 5, 5 গড় মানে কত, দেখো 10, কেন, প্রতি গড়কে আমরা 2 ধরছি। আবার 1 2 3 4 5, তার মানে এখানে মোট 10 গড়, 10 গড় মানে কত হবে, 20। দেখো এই 1 2 3 4 5 6 7 8 9 10, 10 গড় মানে 20। এখন দেখো 10 11 12 13 14 15, 15 গড় মানে কত, 30। তারপর হলো 16 17 18 19 20, 20 গড় মানে কত, 40। দেখো তার মানে আমরা এখানে প্রতি গড়কে কত ধরছি, 2। আর অজীব রেখা কি দিয়ে আঁকবো, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে আমরা আগে লিখছি ঘনসংখ্যা, এখন লিখবো কি, ক্রমযোজিত। দেখো ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। দেখো আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা লিখলাম, তার মানে অজীব রেখা কি দিয়ে আঁকবো, ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখো আমরা এবার এগুলো প্রথমে দেখো 30 বরাবর আছে কত, 6। দেখো এই 30 হলো এখানে, দেখো 30 আমাদের এখানে, তাহলে 30 বরাবর কত আছে, 6 মানে যেহেতু আমরা প্রতি গড়কে 2 ধরছি, প্রতি গড়কে কত ধরছি, 2, 6 মানে কত হবে, 3 গড়। কেন, কারণ প্রতি গড় 3, তাহলে দেখো 1 2 3, প্রতি গড়কে 2 ধরছি, তার মানে 3 গড় মানে 6 গড়। তো তোমরা একটু মনে রাখবা, এখানে 6 থাকলে বুঝবা 2 দিয়ে ভাগ করে ফেলবা, তাহলে 6 মানে কয় গড়, 6 মানে হলো 3 গড়। তাহলে 3 গড় পরে আমরা দেখো যদি 1 2 3, তাহলে আমরা 3 গড় পরে গোলা দিলাম। এখন দেখো বিন্দু দিলাম। এখন 6-এর পরে কত আছে, দেখো 14, 14-র অর্ধেক কত, 7, তাহলে 7 গড়ের মধ্যে আমরা বিন্দু দিব। তাহলে দেখো 40 বরাবর আছে কত, 14 মানে 7, 1 2 3 4 5 6 7, এই 7 বরাবর আমরা বিন্দু দিলাম। এখন দেখো তারপর 40-এর পরে 50, 50 বরাবর আছে 24, 24-এর অর্ধেক কত, 12, তাহলে আমরা 12 ঘর পর্যন্ত বরাবর বিন্দু দিব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 ঘর বরাবর আমরা কি দিলাম, বিন্দু দিলাম। এবার আসো, এটা থেকে বোঝা যায় না, আমরা এখান বরাবর কি দিলাম, বিন্দু দিলাম। এবার আসো, তারপর হলো কত, 60। এখন দেখো তো 60 বরাবর কত, 36, 36 মানে 18 ঘর। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই 18 বরাবর আমরা বিন্দু দিলাম। এখন দেখো তারপর 70, 70 বরাবর কত আছে, দেখো 40, তাহলে আমরা 40 মানে 20 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই আমরা 20 বরাবর কি দিলাম। এবার আমরা এগুলো একটু সেট করে নিই। তাহলে দেখো প্রথমে আমার এখান থেকে, তারপর এটা যোগ করবা, তারপর তারপর এখান থেকে দেখো আমাদের অজীব রেখা হয়ে গেছে। তো আমরা এখানে লিখলাম ক্রমযোজিত গণসংখ্যা, আর এখানে আমরা কি লিখছি, এগুলো কি দিয়েছিলাম, শ্রেণী উচ্চ সীমা। তো এখানে লিখে দিবা শ্রেণী
শ্রেণী উচ্চ সীমা। দেখো এখানে লিখে দিবা কি শ্রেণী উচ্চ সীমা। তাহলে দেখো আমি আরেকবার বুঝিয়ে দিই। অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, প্রথমে এদিকে একটা রেখা টানবো, এক্স অক্ষ বরাবর একটা রেখা টানবো, ওয়াই অক্ষ বরাবর একটা রেখা টানবো, এরপর 5 ঘর ভাঙ্গা চিহ্ন দেবা। দেওয়ার পরে এই যে সারণীটা আঁকবা, এই সারণী থেকে প্রথমে যদি 21 থাকে 20 থেকে শুরু করবা, যদি 30 থাকে 29 থেকে শুরু করবা, অর্থাৎ এক ঘর আগ থেকে লিখবে। কেন? কারণ 21 হলো নিম্ন সীমা, কিন্তু আমরা আঁকতেছি উচ্চ সীমা দিয়ে, তো বুঝবা 21 নিম্ন সীমা হলে তার আগের সংখ্যাটাই উচ্চ সীমা। তাহলে 21 আছে, আমরা কত দিলাম 20। এবার 5 ঘর পরে 30, দেখো তারপর সব এগুলো লিখবা 30, 5 ঘর পরে 40, 5 ঘর পরে 50, 5 ঘর পরে 60, 5 ঘর পরে 70, এই যেহেতু আমার 70 পর্যন্ত আছে 70 দিলাম, আর এটাকে দিবে এক অক্ষ, আর এখানে আমরা কি দিলাম শ্রেণী উচ্চ সীমা। এবার এদিকে আসো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর কি আছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা ক্রমযোজিত গণসংখ্যা প্রতি গড়কে 2 ধরছি, তার মানে দেখো এখানে আছে 5 ঘর, 5 ঘর মানে 10, এই হলো 10 ঘর, 10 ঘর মানে 20, এই হলো 15 ঘর, 15 ঘর মানে 30, এই হলো 20 ঘর, 20 ঘর মানে 40। এরপর দেখো 21 থেকে 30, অর্থাৎ 30 বরাবর, দেখো 21 20 আমাদের বাদ, 30 বরাবর ক্রমযোজিত গণসংখ্যা কত 6 মানে হবে, যেহেতু প্রতি গড়কে 2 ধরছি, 6 মানে 3 গড় হবে। তাহলে দেখো 1 গড় 2 গড় 3 গড়। এরপর দেখো এখানে আছে 14 মানে কয় গড় 7 গড়ে, দেখো তাহলে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড় 7 গড়। এরপর দেখো 24 মানে 12 গড়, মানে অর্ধেক 2 দিয়ে ভাগ করে ফেলবা, তাহলে হলো এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 গড়। এরপর হলো কত 36, 36 মানে 18 গড়। তারপর 40 মানে 20 গড়। তারপর তোমরা বিন্দুগুলো কি করবা যোগ করে দেবা, তাহলে হয়ে যাবে। এবার আমাদের লেখা লিখতে হবে, তাহলে লেখা কিভাবে লিখবা, দেখো আমরা আগে একটা লেখা বুঝিয়ে দিয়েছিলাম। দেখো আগে আমরা বলছিলাম চক কাগজে এক অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান শ্রেণী মধ্যমানের, কিন্তু দেখো তো 1 অক্ষ বরাবর এখন আমাদের শ্রেণী মধ্যমান না শ্রেণী উচ্চ সীমা, তাহলে শুধু পার্থক্য এখানে। দেখো শ্রেণী মধ্যমানের জায়গায় আমরা কি লিখবো, দেখো তো শ্রেণী মধ্যমানের জায়গায় আমরা শুধু উচ্চ সীমাটা লিখবো, শ্রেণী উচ্চ সীমা। দেখো এখানে আমরা কি লিখবো শ্রেণী উচ্চ সীমা, দেখো শ্রেণী উচ্চ সীমা লিখবা, শ্রেণী মধ্যমানের জায়গায় শ্রেণী উচ্চ সীমা। 2 একক ধরে, যেহেতু আমাদের ব্যবধান 10 থাকলে 2 লিখবা, আর 5 থাকলে 1 লিখবা, তাহলে এখানে লিখবা কত 2 একক ধরে। এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান গণসংখ্যা। দেখো তো আমরা এখানে কি গণসংখ্যা দিয়ে আঁকছি না ক্রমযোজিত, তাহলে এখানে তুমি অ্যাড করবা, এখানে আমরা কি আঁকছি, এখানে লিখবা ক্রমযোজিত গণসংখ্যা। কি দিয়ে আঁকছি, এখানে আমরা লিখবো ক্রমযোজিত, এখানে লিখে দিবা ক্রমযোজিত গণসংখ্যার, এখানে একের জায়গায় আমরা কি লিখবো 2 একক ধরে। কেন 2 একক, দেখো তো এখানে প্রতি গড়কে আমরা 2 ধরছি, এই 10 গড় 5 গড় মানে 10, তাহলে এখানে একের জায়গায় 2 একক ধরে বহুভুজের জায়গায় শুধু কি লিখবা অজীব রেখা। দেখো অজীব রেখা আঁকা হলো। দেখো লেখায় পার্থক্য শুধু এখানে আর এখানে, আর কোথাও পার্থক্য নেই। তার মানে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অজীব রেখা আঁকতে হলে তোমাকে প্রথমে এই সারণীটা তৈরি করতে হবে, এরপর এখানে উচ্চ সীমা দিয়ে আঁকবা, আর এখানে হলো ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। তো গ নম্বরে কি বলছে, সারণী থেকে আয়তলেখা অঙ্কন করো। তা আয়তলেখা অঙ্কন করার জন্য তোমাকে একটা সারণী তৈরি করতে হবে, যে সারণীতে 3টা গড় থাকতে হবে। কয়টা গড় থাকতে হবে, 3টা কলম থাকতে হবে। 3টা কলম বা 3টা গড় কি কি, শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নিজেরা লিখব। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তুমি কিভাবে লিখবা, দেখো এখানে 21 আছে, 21 থেকে 30, তাহলে প্রথমে কত আছে 21 থেকে তুমি 0.5 বাদ দিয়ে দিবা। তাহলে দেখো 21 আছে, তাহলে 21 থেকে 0.5 যদি আমরা বাদ দিই তাহলে হবে 20.5। দেখো তাহলে যদি এখানে যদি 21 না থাকে, ধরো তোমার 30 আছে, তাহলে হতো কত 29.5। যদি এখানে ধরো 50 থাকতো তাহলে হতো 49.5। অর্থাৎ যা থাকে বুঝবা তা থেকে 0.5 বাদ দিয়ে দিবা। যদি ধরো 18 থাকতো তাহলে হতো 17.5। এখন দেখো এখানে 30 আছে, এখান থেকে 0.5 কমাবে, এখান থেকে 0.5 বাড়াবা, তাহলে 30 আছে হবে 30.5। তাহলে এখানে আমরা লিখবো 30.5। এখন দেখো এখানে 31 আছে, তাহলে এবার তো তুমি পাড়ার কথা, 31 থাকলে কত হবে 30.5। এখন দেখো এইদিকে আবার 0.5 বাড়বে, তাহলে 40 আছে, হবে 40.5। অর্থাৎ নিম্ন সীমা থেকে 0.5 কমবে আর উচ্চ সীমায় 0.5 বাড়বে। তাহলে এখানে আছে দেখো 41, তাহলে হবে কত
40.5, এখানে আছে 50, তাহলে হবে কত 50.5। এখন দেখো এখানে আছে 51, তাহলে হবে কত 50.5। এখানে আছে দেখো 60, তাহলে হবে 60.5। এখন দেখো এখানে আছে 61, হবে কত 60.5। এখানে আছে 70, হবে 70.5। দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে বের করে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দিয়ে আমরা আমাদের এই গ্রাফটা আঁকবো। তাহলে গ্রাফ আগের মতো, প্রথমে তুমি এদিকে একটা রেখা টানবা, তো আমার রেখাটা টানা আছে, তুমি এখানে একটা কি আঁকবা, রেখা টানবা, অর্থাৎ এদিকে একটা, তাহলে দেখো এদিকে একটা রেখা টানবা, আবার এদিকেও একটা কি রেখা টানবা। এখন দেখো এবার আমরা গ্রাফটা আঁকবো। দেখো প্রথমে কত আছে 20.5। প্রথমে দেখো তোমরা প্রথমটা লিখবা 20.5। তো এই দেখো 5 ঘর ভাঙা চিহ্ন দিবা প্রথমে, এখানে আমরা লিখবো 20.5, এরপর 5 ঘর 1 2 3 4 5। এই 5 ঘর পরে তুমি দেখো প্রথমে এটা লেখার পর সব এগুলো লিখবা, তারপর হলো কত 30.5। তাহলে আমরা লিখবো দেখো এখানে 30.5। তারপর দেখো 30.5 এর পরে কত আছে 40.5, 1 2 3 4 5, 5 ঘর পরে লিখবা 40.5। এখন দেখো এরপর কত আছে 50.5, আবার 5 ঘর পরে 1 2 3 4 5, তাহলে এখানে আমরা লিখবো 50.5। তারপর কত 60.5, তাহলে 5 ঘর পরে লিখবো 60.5। তারপর কত আছে দেখো 70.5, তাহলে 1 2 3 4 5, এখানে আমরা লিখবো 70.5। এখানে তোমরা অ্যারো চিহ্ন দিয়ে নিবা। ওকে, এখন এখানে আমরা দেখো তো এটা কি আঁকছি, এখানে এগুলো কি লিখছি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এখানে তুমি লিখে নিবা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তোমরা এটা লিখে নিবা। দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন দেখো এবার আমরা এগুলা, এই নিচে হলো x অক্ষ বরাবর, এটার নাম দিব আমরা কি অক্ষ, x অক্ষ। দেখো এটা আমরা x অক্ষ দিলাম, তাহলে x অক্ষ বরাবর কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন দেখো এটার নাম দিব আমরা কি অক্ষ, y অক্ষ। y অক্ষ বরাবর আমরা গণসংখ্যা, তো গণসংখ্যা দেখো, গণসংখ্যা যেহেতু কম থাকে আমরা প্রতি ঘরকে 1 ধরবো, 1 2 3 4 5, এখানে আমরা দিব 5 6 7 8 9 10, এখানে দিব 10 11 12 13 14 15 16 17 18 19 20, এখানে দিব 20। দেখো তো এখানে আমরা কি দিব, গণসংখ্যা লিখবো, গণসংখ্যা, এখানে আমরা গণসংখ্যা লিখলাম। এখন দেখো 20.5 থেকে 30.5, দেখো 20.5 থেকে 30.5 গণসংখ্যা কত 6। এখন দেখো তো এই 20.5 থেকে 30.5 গণসংখ্যা 6, 1 2 3 4 5 6, এই 6 এখানে তুমি এটা ইয়ে করে দিবা, এই দেখো এই। এবার দেখো এরপর আছে দেখো 30.5 থেকে 40.5 8, এই দেখো 30.5 থেকে 40.5 হলো 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে আমাদের এখানে পর্যন্ত, তাহলে আমাদের হবে কত, এই দেখো আমরা এতটুকু দেব। এরপর দেখো 40.5 থেকে 50.5 হলো 10, তাহলে দেখো এই পর্যন্ত হলো কত 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমাদের 10, সরি এই আমাদের এ পর্যন্ত। দেখো এখন দেখো 50.5 থেকে 60.5 হলো 12, তাহলে এ পর্যন্ত হলো কত 10, তাহলে 11 12, দেখো 12, তাহলে আমরা এখানে দেব। তারপর দেখো 60.5 থেকে 70.5 হলো 4, তাহলে হলো 1 2 3 4, এই হলো আমাদের 4। দেখো এখন যদি চাও তুমি এটাকে চাইলে কি করে দিতে পারবা, এরকম ভরাট করে দিতে পারবা, বা এভাবে তুমি ইয়ে করে দিতে পারবা, এটা এভাবে তুমি তাহলে এটা এভাবে চাইলে তুমি গাঢ় করে দিতে পারো, আর না দিলেও কোনো সমস্যা নাই। তারপর আমরা দেখো চাইলে তুমি এভাবে গাঢ় করে দিতে পারো, তাহলে এটা হলো আমাদের কি আয়ত। লেখো তাহলে তুমি লেখা লিখবে কিভাবে, দেখো লেখা বলছি সবগুলো লেখা একই রকম। দেখো এখানে লেখা কোথায় শুধু চেঞ্জ হবে, দেখো এখানে আমরা কি আঁকছি, দেখো
এখানে মূলবিন্দু ও হবে। এখানে আমরা কি লিখছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর এখানে কি দিয়ে রাখছি গণসংখ্যা। শুধু এখানে পার্থক্য এটাই, দেখো চক কাগজে এক অক্ষ বরাবর প্রতি এক গড় সমান, এখানে শ্রেণী উচ্চসীমার জায়গায় আমাদের হবে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখানে শুধু তুমি লিখবে কি অবিচ্ছিন্ন, দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 2 একক ধরে, অর্থাৎ ব্যবধান 10 থাকলে 2, 5 থাকলে একক ধরে, এবং ওই অক্ষ বরাবর প্রতি এক গড় সমান। এখানে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা না কি দিয়েছি গণসংখ্যার 2 জায়গায় আমাদের কত হবে 1 একক ধরে, 1 একক ধরে অজীব রেখার জায়গায় হবে কি আয়তলেখ, আয়তলেখ আঁকা, আয়তলেখ আঁকা হলো। দেখো পার্থক্য শুধু এখানে আর এখানে, আর সব লেখা এক। তাহলে তুমি যদি এই 3টা অঙ্ক আর এই 3টে চিত্র পারো, ইনশাল্লাহ পরিসংখ্যানে তুমি 10-এ 10 পাবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এতক্ষণ সৃজনশীল অঙ্কের সমাধান করেছি, এখন আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোর সমাধান করাবো। আর ইনশাল্লাহ এই এমসিকিউগুলো যদি তুমি বুঝে বুঝে করো, এই অধ্যায় থেকে যেভাবে এমসিকিউ আসে তুমি ইনশাল্লাহ সবগুলো অ্যান্সার করতে পারবা। দেখো আমাদের প্রথম এমসিকিউটা হলো নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। 2 নম্বরটা হলো নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। দেখো 2টা এমসিকিউ আমি একসাথে বলার কারণ হলো তুমি যাতে 2টা বুঝতে পারো। বিচ্ছিন্ন চলক কি আগে তোমাকে জানতে হবে, বিচ্ছিন্ন চলক কি যে চলকের মান পূর্ণ সংখ্যা হয় সেটা হলো বিচ্ছিন্ন চলক। এখন বলবে স্যার পূর্ণ সংখ্যা কি, যেগুলা দশমিক আকারে হয় না, তাহলে বিচ্ছিন্ন চলক তোমার কি কি হতে পারে আমরা এখানে একটু লিখে দিই বিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলক কি হতে পারে দেখো তো, বিচ্ছিন্ন চলক কি কি, অর্থাৎ কি কি দশমিক হয় না, যেমন মানুষের সংখ্যা, পাখির সংখ্যা, ঠিক আছে, জনসংখ্যা, কবুতরের সংখ্যা, তারপর হলো পরীক্ষার প্রাপ্ত নাম্বার। পরীক্ষার নাম্বারও কিন্তু দশমিক আকারে হয় না, কারণ তোমাকে পরীক্ষার নাম্বার কিন্তু পূর্ণ নাম্বার দিতে হয়। যেমন যদি তুমি 10.5 পাও, তোমাকে কিন্তু 11 দিতে হবে। তাহলে কি হতে পারে, তাহলে কি কি বিচ্ছিন্ন চলক কি কি বলো তো, যেগুলা পূর্ণ সংখ্যা হয় ওগুলাকে বলে বিচ্ছিন্ন চলক। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলা, যেগুলো আসলে দশমিক হয় না। তাহলে কি কি হতে পারে, মানুষের সংখ্যা, পাখির সংখ্যা, জনসংখ্যা, তারপর হলো কি পরীক্ষার নম্বর, এগুলা হলো কি চলক বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক কোনগুলো, যেগুলো দশমিক আকারে হতে পারে। যেমন আমার বয়স কিন্তু এখন একদম পুরো পূর্ণ সংখ্যা না। ধরো হয়তো বা এরকম হতে পারে যে 29 বছর এত মাস, বা 28 বছর এত মাস, বা 27 বছর এত মাস, বা 30 বছর এত মাস। অর্থাৎ আমার বয়সটা কিন্তু এখন পূর্ণ সংখ্যা নাই, তার মানে আমার বয়স। তারপর কি আছে উচ্চতা কিন্তু আমি 5 ফিট না, আমি এরকমও হতে পারি 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 7 ইঞ্চি। তার মানে আর কি হতে পারে, যেমন প্রাপ্ত জিপিএ, তুমি জিপিএ কি 5 পাইছো না, তুমি কেউ জিপিএ 4.5 পায়, কেউ 3.5 পায়। তার মানে পরীক্ষার প্রাপ্ত জিপিও অবিচ্ছিন্ন চলক। তার মানে যেগুলা দশমিক আকারে হয় না, তুমি একদম কমন সেন্স ইউজ করো যে যেগুলা দশমিক আকারে হয় না ওগুলা হলো বিচ্ছিন্ন চলক, আর যেগুলা দশমিক আকারে হয় সেগুলা হলো অবিচ্ছিন্ন চলক। অর্থাৎ বিচ্ছিন্ন চলক বলতে আমরা বুঝি পূর্ণ সংখ্যা, আর অবিচ্ছিন্ন চলক বলতে বুঝি বাস্তব সংখ্যা, অর্থাৎ যেটা দশমিক আকারে হতে পারে। এখন দেখো এবার আমরা প্রশ্ন দিকে আসি, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। এখন দেখো তো বয়স, একটু আগে বলছি আমার বয়স কিন্তু এখন 29 বছর 3 মাস 4 মাস, তার মানে 29.5। যদি আমার বয়স 29 বছর 5 মাস হয় তাহলে কত হবে 29.5। তার মানে বয়স কিন্তু অবিচ্ছিন্ন চলক। এবার দেখো উচ্চতা, আমার উচ্চতা 5 ফিট 7 বা 6, তার মানে দেখো 5 দশমিক সামথিং, তার মানে দশমিক আসছে, তার মানে উচ্চতা অবিচ্ছিন্ন চলক। এবার আসো ওজন, আমার ওজন হতে পারে এখন কত 65 কেজি 700 গ্রাম, অর্থাৎ 65.7, তার মানে দেখো এটাও দশমিক আকারে হয় অবিচ্ছিন্ন চলক। এখন দেখো জনসংখ্যা তো আর দশমিক আকারে হয় না, ধরো হয় 5 লক্ষ 1 হবে, অথবা 10 কোটি হবে, অথবা 20 কোটি হবে, অথবা 500 কোটি হবে। অর্থাৎ জনসংখ্যা তো আর দশমিক আকারে হয় না, তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে কি যে জনসংখ্যা। তাহলে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক কি হবে জনসংখ্যা। তাহলে এখন দেখো পরের প্রশ্নটা, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক বলতে আমরা কি বুঝি, যেগুলো দশমিক আকারে হতে পারবে। তাহলে দেখো জনসংখ্যা কি দশমিক আকারে হয় না। পাখির সংখ্যা কি দশমিক আকারে হয় না। বয়স কিন্তু তোমার দশমিক আকারে হয়। দেখো পরে আরেকটি ইম্পর্টেন্ট হলো জন্মসাল।
তোমার জন্মসাল কত 1975, 1990, 1995, 2001। তার মানে এটাও কিন্তু সালটাও কিন্তু তোমার কি হয় না, দশমিক আকারে হয় না। তার মানে জন্মসালও কিন্তু আমাদের কি চলক, বিচ্ছিন্ন চলক। তাহলে এখানে অবিচ্ছিন্ন চলক কোনটা, বয়স কিন্তু দশমিক আকারে হয়। যেমন আমার বয়স ধরো 29.7, অর্থাৎ 29 বছর 7 মাস। তার মানে বিচ্ছিন্ন বললে আমরা বুঝি যেগুলো পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিক আকারে হয় না, আর অবিচ্ছিন্ন চলক বলতে আমরা বুঝি কি যেগুলো দশমিক আকারে হয়, যেমন বয়স। এবার আসো 3 নম্বর প্রশ্নটা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি, মুখস্থ করে ফেলবা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? 3টি। কি কি? গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। তার মানে দেখো এখানে কি কি আছে, গড় আছে, মধ্যক আছে, কিন্তু আয়তলেখ কিন্তু আমার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ না, মনে রাখবা। এখানে একটা কিন্তু দেওয়া নাই। আরেকটা হলো প্রচুরক। যদি এখানে 3 নম্বরে আয়তলেখ না থাকে প্রচুরক থাকতো, তার মানে 3টে রাইট হতো। তার মানে আমাদের রাইট কত, 1 আর 2। এখন বলছে দেখো নিচের কোনটি সঠিক, 1 2। তার মানে আমাদের সঠিক হবে কত, 1 2। 2 আর 3 হবে না, কারণ 3 কিন্তু কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ না। তাহলে এটা মনে রাখো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো 3টি, গাণিতিক গড় বা গড়, মধ্যক এবং প্রচুরক। তো আমার এর মধ্যে গড় আর মধ্যক আছে কিন্তু প্রচুরক নাই, কিন্তু এখানে 3 নম্বর আছে আয়তলেখ। তার মানে আয়তলেখ কিন্তু কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ না। এবার আসো 4 নাম্বার, 13, 11, 8, 9, 15, 5 সংখ্যাগুলোর মধ্যক কত? দেখো ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে আমার কিছু সংখ্যা দিছে, দেখো বলছে কত, 13, 11, 8, 9, 15, 5 সংখ্যাগুলোর মধ্যক কত? তাহলে তোমাকে মনে রাখতে হবে, যদি এরকম অবিন্যস্ত উপাত্ত থাকে, এগুলা থেকে যদি তুমি মধ্যক নির্ণয় করো, প্রথমে তোমাকে উপাত্তগুলো সাজাতে হবে। তাহলে আমরা উপাত্তগুলো সাজাই। প্রথমে সবচেয়ে ছোট আছে কত, দেখো 5। 5-এর পরে দেখো তো কত আছে, 8। 5-এর পরে কত আছে, 8। তারপর 8-এর পরে কত আছে, দেখো তো 9। এখন 9-এর পরে কত আছে, দেখো তো 9-এর পরে আছে 11। 11-এর পরে কত আছে, 13। 13-এর পরে কত আছে, দেখো তো 13-এর পরে কত আছে, 15। তাহলে আমরা এখানে 15 দিলাম। এখন দেখো, এখন তার মানে তোমাকে মধ্যক নির্ণয় করতে হলে, দেখো মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাবা। এখন সাজানো শেষ, এবার দুই পাশ থেকে কাটো। তাহলে এখান থেকে 5 কাটা যায়, এখান থেকে 15, এখান থেকে 8, এখান থেকে 13। তাহলে এখানে দেখো তো মাঝখানে কয়টা থাকে, 2টা। তার মানে যদি মাঝখানে একটা থাকে ওটাই মধ্যক, কিন্তু এখানে মাঝখানে কয়টা আছে, 2টা। তার মানে আমরা 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে 9 আর 11 যদি আমি যোগ করি তাহলে কত হয়, 20 হয়। এখন 20-এর আমরা কত দিয়ে ভাগ করব, 20-এর 2 দিয়ে ভাগ করলে হবে 10। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে কত, 10 হবে অ্যান্সার। এখন দেখো, এখন যদি তোমাকে আমি একটা প্রশ্ন করি, যে উপাত্ত সংখ্যা যদি জোড় হয়, উপাত্ত সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যক কয়টা পাওয়া যায়, 2টা। দেখো এই 2টা মধ্যক পাওয়া গেছে। তো এই প্রশ্নটা মনে রাখবা, যদি উপাত্ত সংখ্যা, উপাত্ত মানে n, যদি বলে n জোড় হলে মধ্যক কয়টা পাওয়া যাবে, তাহলে কয়টা পাওয়া যাবে, 2টা। তাহলে যদি জোড় হয় তাহলে মধ্যক কয়টা পাওয়া যাবে, 2টা। তখন ওই 2টাকে আমরা কি করব, 2টা যোগ করব। যেমন এই 2টা যোগ করে কত দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে যা হবে তাই অ্যান্সার। এটা মনে রাখবা। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে কি করতে হবে, প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাবা। সাজানোর পর দেখো দুই পাশ থেকে কাটবা, কাটলে মাঝখানে যেটা থাকবে ওটাই মধ্যক। আর মাঝখানে যদি 2টা থাকে, অর্থাৎ জোড় হলে মাঝখানে 2টাই শিওর থাকবে, তখন ওই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করবে। এখন দেখো আমরা যদি পরেরটা আসি, 10, 4, 6, 8, 14 সংখ্যাগুলোর মধ্যক কত? এখন দেখো আমরা এটার মধ্যক নির্ণয় করি, তাহলে এটার মধ্যক কত দেখো। তাহলে কি কি আছে দেখো, আমরা প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে আমরা ছোট থেকে বড় আকারে সাজাই। প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা হলো 4। তাহলে আমরা প্রথমে 4 লিখলাম, তারপর হলো কত, 6 লিখলাম, তারপর হলো 8 লিখলাম, তারপর হলো 10 লিখলাম, তারপর 14। এখন দেখো এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, মাঝখানে কত থাকে, 8। তার মানে আমাদের মধ্যক কত, 8। দেখো যদি উপাত্ত সংখ্যা বিজোড় হয় তাহলে তুমি ছোট থেকে বড় আকারে প্রথমে সাজাবা, সাজানোর পর দুই পাশ থেকে কাটলে যেটা মাঝখানে থাকবে ওটাই হলো মধ্যক। এবার আসো আমাদের পরের অঙ্কটা কি বলছে দেখো, 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? তার মানে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা। তাহলে 1 থেকে 21 পর্যন্ত আমরা বিজোড় সংখ্যাগুলো লিখে ফেলে দেখো। তাহলে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ, তারপর হলো 11
11 যোগ 11 13 যোগ 15 যোগ 17 যোগ 19 যোগ, তাহলে কত পর্যন্ত বলছে আমাদের 21, তাহলে যোগ 21। এখন দেখো তো আমরা যদি সবগুলা যোগ করি আমাদের কত হয়, আমরা যদি সবগুলো যোগ করি দেখো তাহলে কত হবে, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 প্লাস 19 প্লাস 21 সমান সমান ভাগ করলে যোগ করলে হয় 121। এখন দেখো তো সবগুলো যদি আমরা যোগ করি হয় 121, যোগ করলে কত হয় 121। এখন দেখো মোট সংখ্যা কয়টা এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে 121-এর আমরা কত দিয়ে ভাগ করবো 11। অর্থাৎ গড় বলতে আমরা কি বুঝি, প্রথমে সংখ্যা যা বলে ওগুলা যোগ করবা, যোগের পর যতটা সংখ্যা তত দিয়ে ভাগ। ক্লিয়ার? যদি তোমাকে গড় বের করতে বলে এরকম অবিন্যস্ত উপাত্তের, তাহলে সবগুলা যোগ করে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ, তাহলে আমরা ভাগ 11 দিয়ে ভাগ করলে আমার হবে 11, তার মানে এটার অ্যান্সার হবে কত 11 দিয়ে ভাগ করলে আমাদের কত হয় 11 হয়। তার মানে যদি আমাদের গড় বের করতে বলে তাহলে আমরা প্রথমে এগুলাকে কি করব, সংখ্যাগুলা যোগ করব, যোগ করে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ। এবার আসো পরের প্রশ্নটা, 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে কত। তার মানে 1 থেকে 22 পর্যন্ত, দেখো এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার 3 দ্বারা বিভাজ্য, মানে 1 থেকে 22 পর্যন্ত যে সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ করা যায়, বিভাজ্য মানে ভাগ করা যায়, ওই সংখ্যাগুলোর মধ্যে কত। তাহলে 1 থেকে 22 পর্যন্ত দেখো 3 দ্বারা ভাগ করা যায় কি, দেখো তো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21। দেখো এই সংখ্যাগুলোকে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, যেমন 3-এর 3 দ্বারা ভাগ করা যায়, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6, এখানে 16 হবে না, 3 6 18, 3 সাতা 21। তার মানে এই সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা, দেখো এখানে বলছে 3 দ্বারা বিভাজ্য, মানে 1 থেকে 22 পর্যন্ত যেই সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3-এর 3 দ্বারা ভাগ করা যায়, 6-এর 3 দ্বারা ভাগ করা যায়, 9-এর 3 দ্বারা ভাগ করা যায়, 12-এর 3 দ্বারা ভাগ করা যায়, 15-কে 3 দ্বারা ভাগ করা যায়, 18-কে 3 দ্বারা ভাগ করা যায়, আর কতকে 21-কে। এখন দেখো আমরা এবার এপাশ থেকে একটা কাটি, এপাশ থেকে একটা, 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 তাহলে মাঝখানে কত থাকে 12, তার মানে মধ্যক আমার কত হবে দেখো 12। এবার আসো পরের প্রশ্নটা, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত। তাহলে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত। তাহলে 1 থেকে 19 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলি। তাহলে মৌলিক সংখ্যা কি, যেই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটা হলো মৌলিক সংখ্যা। তো মনে রাখবা সর্বনিম্ন মৌলিক সংখ্যা হলো 2, সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত 2, তাহলে আমরা লিখে ফেলি 2। আচ্ছা কত থেকে কত, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে হবে 2 3, আর মনে রাখবা জোড় মৌলিক সংখ্যা একটাই আছে সেটা হলো 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না। তাহলে 2 3, তারপর হলো 5, তারপর হলো 7, তারপর হলো 11, তারপর হলো 13, তারপরে 17, 17 পরে 19। তার মানে কি বলছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড়। তাহলে আমরা এগুলো একটু যোগ করি, কত হয় দেখো, 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19 সমান সমান হলো 77। তাহলে দেখো আমাদের যোগ করলে কত হয় 77 হয়। এখন দেখো তো মোট সংখ্যা ওইটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এবার আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যদি লিখি ভাগ 8 তাহলে কত হয়, আমরা এসডি চাপ দিলে 9.625, তাহলে হয় 9.625, তাহলে 9.625, 9.625, দেখো তাহলে 6 3 6 2 5, তাহলে আমাদের ক নম্বর রাইট। দেখো আমাদের অ্যান্সার বের হলো 9.625। তো যেহেতু তৃতীয় সংখ্যা 5-এর সমান বা 5 থেকে বড় হলো, দ্বিতীয়টার সাথে কত যোগ হবে 1 যোগ হবে, তাহলে হবে 9.63, 9.63। এখন দেখো তারপরের প্রশ্ন, পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কত প্রকার। পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হলো প্রাথমিক আর একটা হলো মাধ্যমিক উপাত্ত। একটা হলো কি
প্রাথমিক, আরেকটা হলো মাধ্যমিক, অথবা তুমি আরেকভাবে বলতে পারো একটা হলো বিন্যস্ত আরেকটা হলো অবিন্যস্ত। তার মানে পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কত প্রকারের? দুই প্রকার, একটা প্রাথমিক একটা মাধ্যমিক, আর একটা বিন্যস্ত আর একটা অবিন্যস্ত, অর্থাৎ দুই প্রকার। তাহলে এখানে আমাদের হবে কত? ক। এবার আসো 10 নাম্বার, 43, 50, 40, 38, 33, 45, 46, 36, 35, 43 উপাত্তের পরিসর কত? তাহলে আমরা পরিসরের সূত্রটা লিখে ফেলি। পরিসরের সূত্র কি? আচ্ছা, আমরা উপরেরটা মুছে ফেলি। তাহলে পরিসরের সূত্র কি? পরিসরের সূত্রটা আমরা লিখে ফেলি। পরিসর সমান কি? পরিসর সমান হলো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে দেখো আমরা পরিসরের সূত্র লিখছি সর্বোচ্চ সংখ্যা। এখন এখানে আমরা খুঁজে বের করি সর্বোচ্চ সংখ্যা কত? 50 হলো আমাদের দেখো সর্বোচ্চ সংখ্যা, তাহলে আমরা 50 লিখলাম, মাইনাস সর্বনিম্ন সংখ্যা কত? দেখো 38, 33, 36, 35, তার মানে 33 হলো আমাদের সর্বনিম্ন সংখ্যা, তাহলে মাইনাস 33 যোগ কত? 1। তাহলে দেখো 50 থেকে 33 গেলে আমার থাকে 17 যোগ 1 সমান সমান 18। তার মানে আমার পরিসর কত বের হলো? পরিসর বের হলো 18। তাহলে আমরা পরিসর যদি বের করতে বলে কোনো অঙ্কের, তাহলে তুমি সূত্রটা লিখে ফেলবা, পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা 50 মাইনাসের মাইনাস, সর্বনিম্ন সংখ্যা আমার আছে কত? 33। এখানে খুঁজে নিবা সর্বোচ্চ মানে সবচেয়ে বড় কোনটা আর সবচেয়ে ছোট কোনটা। তাহলে 50 থেকে 33 গেলে 17 যোগের যোগ, আর 17 একে যোগ করলে 18। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো আমরা এখন 11 নম্বর অঙ্কটার সমাধান করাবো। তো 11 নম্বর এমসিকিউটা কি আছে দেখো, দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে সর্বনিম্ন নম্বর 35, পরিসর 56 হলে সর্বোচ্চ নাম্বার কত? তার মানে দেখো যেহেতু আমাদের পরিসর আছে, আমরা প্রথমে পরিসরের সূত্রটা লিখি। তাহলে পরিসরের সূত্র কি? পরিসর সমান সমান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ 1, এটা হলো আমাদের পরিসরের সূত্র। তাহলে এবার আমরা মান বসা দিই। দেখো পরিসর আমাদের কত আছে? 56 সমান সর্বোচ্চ নাই, তাহলে সর্বোচ্চ আমরা লিখে ফেলি, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন দেওয়া আছে। দেখো সর্বনিম্ন নাম্বার কত? 35। তাহলে সর্বনিম্ন জায়গায় আমরা কত বসালাম? 35 যোগ 1। এখন দেখো 56 প্লাস 1 এ পাশে আসলে মাইনাস 1 সমান সমান সর্বোচ্চ মাইনাস 35। এখন দেখো 56 থেকে 1 গেলে কত? 55, মাইনাস 35 এ পাশে আসলে প্লাস 35 সমান সমান সর্বোচ্চ। এখন দেখো 35 আর 55 যোগ করলে কত হয়? 5 এর পাশে 10, 0, 5 এর 3 8, 9 সমান সমান সর্বোচ্চ। তাহলে আমাদের দেখো সর্বোচ্চ সংখ্যা কত? দেখো ঘ 90। তাহলে আমরা প্রথমে কি লিখলাম? দেখো প্রথমে পরিসরের সূত্রটা লিখবা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে পরিসর হলো 56 সমানের সমান সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ মাইনাসের মাইনাস, সর্বনিম্ন সংখ্যা আমার কত আছে? 35। তাহলে 56 প্লাস 1 এর পাশে আসলে মাইনাস 1, তাহলে সমান সমান সর্বোচ্চ মাইনাস 35, মাইনাস 35 এর পাশে আসলে প্লাস 35। তাহলে 55 আর 35 যোগ করলে কত হয়? 90, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা 90। এবার দেখো আমরা যদি পরের প্রশ্নটা যাই, পরের প্রশ্নটা কি বলছে দেখো, কোন শ্রেণীর নিম্নসীমা 30, শ্রেণীর মধ্যমান 32 হলো ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? তার মানে আমার শ্রেণী মধ্যমান বলছে, তাহলে আমরা মধ্যমানের সূত্রটা লিখে ফেলি। দেখো মধ্যমানের সূত্রটা কি? মধ্যমান সমান সমান নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। এখন দেখো মধ্যমান কত আছে? দেখো মধ্যমান হলো 32 সমান নিম্নসীমা আছে আমার 30 যোগ উচ্চসীমা দেখো ভাগ 2। এখন দেখো 32, দেখো এই 2 ভাগ এ পাশে আসলে কি হবে? গুণ, সমান সমান 30 প্লাস উচ্চসীমা। এখন দেখো 32 দ্বিগুণে কত? 64, এ প্লাস 30 এ পাশে আসলে মাইনাস 30 সমান সমান উচ্চসীমা। এখন দেখো 64 থেকে 30 গেলে কত থাকে? 34 সমান সমান উচ্চসীমা। তাহলে আমাদের উচ্চসীমা কত? 34। তাহলে এটার অ্যান্সার হবে কত? 34।
তাহলে আমরা কি করলাম দেখো, প্রথমে মধ্যমানের সূত্র লিখলাম, তারপর নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। তাহলে মধ্যমান হলো আমার, দেখো মধ্যমান আছে 32, 32 লিখলাম সমানের সমান, আর নিম্নসীমা হলো কত 30, 30 প্লাস উচ্চসীমা। আর এখন দেখো এই 2 ভাগ এ পাশে আসলে গুণ 30 প্লাস উচ্চসীমা, প্লাস 30 এ পাশে আসলে মাইনাস 30। তাহলে 64 থেকে 30 গেলে কত থাকে 34, তার মানে আমার উচ্চসীমা 34। এবার দেখো নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযুক্ত গণসংখ্যার সারণী প্রয়োজন হয়। তাহলে তোমার এটা মনে রাখতে হবে, ক্রমযুক্ত গণসংখ্যা সারণীর জন্য কি কি প্রয়োজন, অর্থাৎ তুমি মধ্যক নির্ণয় করতে এবং অজীব রেখা অঙ্কনের জন্য ক্রমযুক্ত গণসংখ্যার সারণী প্রয়োজন। মনে থাকবে মধ্যক এবং অজীব রেখা। তো আমরা খেয়াল করি, দেখো কি আছে এখানে, দেখো প্রথম আছে গাণিতিক গড়, ব্যবধি, প্রচুরক, মধ্যক। তার মানে মধ্যক হবে কারেক্ট অ্যান্সার। অনেক সময় তোমার কিন্তু অজীব রেখাও হতে পারে, কারণ ক্রমযুক্ত গণসংখ্যার সারণী দিয়ে অজীব রেখা এবং মধ্যক এই দুটো অঙ্কে করে, তার মানে এটা ভালো করে মনে রাখবা। এবার আসো 14, গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন। এই যে আমরা অবিন্যস্ত উপাত্ত থাকলে, যেমন দেখো 10, 12, 18, 17, 16, 32 যদি এরকম সংখ্যা থাকে, এখন এগুলা দিয়ে যদি তুমি একটা সারণী তৈরি করতে চাও, তাহলে প্রথমে তোমার কি করতে হবে, তাহলে আমরা এটা একটু মনে রাখবা। প্রথমে তোমার পরিসর নির্ণয় করতে হবে, পরিসরের পরে কি নির্ণয় করতে হবে, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তারপর কি শ্রেণী ব্যবধান, তারপর কি শ্রেণী ব্যবধান। তারপর কি করতে হবে, ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়, ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। তার মানে দেখো গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটা প্রয়োজন, পরিসর, তারপর শ্রেণী সংখ্যা, তারপর শ্রেণী ব্যবধান, তারপর হলো ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা। তার মানে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করতে হলে কয়টা ধাপ অতিক্রম করতে হবে, 4টা। প্রথম ধাপটার নাম কি, পরিসর। তাহলে এখানে আমাদের প্রথম অ্যান্সার হবে কি হবে, পরিসর। এবার আসো, কোনটির সাহায্যে প্রচুরক নির্ণয় করা যায়, কোনটার সাহায্যে প্রচুরক নির্ণয় করা যায়, পাইচিত্রের সাহায্য যায় না, অজীব রেখার সাহায্য যায় না, শুধুমাত্র আয়তরেখার সাহায্যে প্রচুরক নির্ণয় করা যায়। এটা মনে রাখবা, কোনটির সাহায্যে প্রচুরক নির্ণয় করা যায়, কোনটির সাহায্যে আয়তরেখা। এখন দেখো পরিসংখ্যানে ব্যবহার্য চলক কয় ধরনের, ব্যবহার্য চলক 2 ধরনের, একটা হলো বিচ্ছিন্ন চলক আর একটা হলো অবিচ্ছিন্ন চলক। তাহলে কয় ধরনের হবে, 2 ধরনের, একটা বিচ্ছিন্ন চলক আর একটা অবিচ্ছিন্ন চলক। এখন দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে আমরা 17 আর 18 এই উদ্দীপক দিয়ে উত্তর করব। এখন দেখো 17 নম্বর বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান কত। তাহলে আগে আমাদেরকে কি বের করতে হবে, মধ্যক শ্রেণী। তাহলে আমরা মধ্যক শ্রেণী কীভাবে বের করব, দেখো তাহলে আমরা প্রথমে এখানে আগে ক্রমযুক্ত গণসংখ্যা সারণীটা দেখো তুমি মনে মনে বের করে নাও। তাহলে দেখো আমরা কিভাবে বের করব, তাহলে 8 এর 8, 8 আর 12 কত 20, 20 আর 13 হলো কত 33, 33 আর 5 হলো 38, 38 আর 2 40। এখন 40-এর যদি দেখো এখানে মোট গণসংখ্যা কত বের হয়েছে, 40। এখন 40-এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়, 20। এখন দেখো 20 কোথায় আছে, তাহলে 20 আছে এই গড়ে, তার মানে মধ্যক শ্রেণী কোনটা, 41। দেখো 20 কিন্তু দেখো ক্রমযুক্ত গণসংখ্যা 20 এখানে, তার মানে কত 41 থেকে 50, এটাই হলো মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী কত, 41 থেকে 50। দেখো এটা মধ্যক শ্রেণী। এখন মধ্যক শ্রেণীর মধ্যমান, তাহলে দেখো 41 যোগ 50 ভাগ 2, তার মানে এই দুইটা যোগ করে আর যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা মধ্যমান পেয়ে যাব। যেহেতু এটা আমাদের মধ্যক শ্রেণী, তাহলে মধ্যমান হবে কত, 45.5। দেখো এই 41 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 45.5। তাহলে আমাদের খ নম্বর হবে অ্যান্সার। এবার আসো পরের প্রশ্নটা, প্রচুরক কত। তাহলে দেখো এবার এটা প্রচুরক কত, তাহলে আমরা যদি এটা মুছে ফেলি, দেখো তাহলে প্রচুরক কোনটা বের হয়, খেয়াল করো একটু, প্রচুরক কোনটা বের হবে। এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হলো কত, দেখো তো 13, তার মানে প্রচুরক শ্রেণী হলো এটা। তাহলে প্রচুরকের সূত্র কি, দেখো L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। তাহলে L মানে হলো এটা, যেহেতু প্রচুরক শ্রেণী এটা 51,
তাহলে আমরা লিখে ফেলি 51 প্লাস F1 হলো 13 মাইনাস তার আগের গণসংখ্যা কত 12, তাহলে 13 মাইনাস 12, তাহলে থাকে 1 প্লাস এবার F2 13 মাইনাস 5, তাহলে কত 8 5 13, তাহলে হবে 8 ইন্টু এইচ মানে হলো 10। এখন যদি আমরা করি দেখো 51 প্লাস 10 একে 10 8 একে 9, তাহলে 51 প্লাস 10-এর যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, তাহলে হবে 10 ভাগ 9, তাহলে হবে আমাদের কত 1.11, তাহলে 51 আর 1 কত হবে 52.11, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা 52.11, আমাদের গ নম্বর অ্যান্সার। এবার আসো আমরা যদি 19 নাম্বার এমসিকিউটা করি তাহলে 19 নাম্বার আমাদের কি বলছে দেখো, 19 নাম্বারে বলছে পরিসর 110, শ্রেণী সংখ্যা 10 হলে শ্রেণী ব্যবধান কত। তাহলে শ্রেণী সংখ্যার সূত্রটা আমরা লিখে ফেলি। শ্রেণী সংখ্যার সূত্র কি, শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর বাই কি, পরিসর বা শ্রেণী ব্যবধান। এখন দেখো তাহলে আমার যে মানগুলো পরিসর দেওয়া আছে, তাহলে পরিসর দেওয়া আছে আর কি আছে শ্রেণী সংখ্যা, তাহলে শ্রেণী সংখ্যা কত দেওয়া 10 সমান সমান পরিসর আমার কত দেওয়া, পরিসর হলো 110 ভাগ শ্রেণী ব্যবধান, তাহলে শ্রেণী ব্যবধান। এখন দেখো আমরা এটার নিচে মনে মনে কত আছে 1 আছে, তাহলে আমরা একটু আড়াআড়ি গুণ করি, 10 দিয়ে যদি শ্রেণী ব্যবধানের গুণ করি তাহলে হবে 10 গুণ শ্রেণী ব্যবধান। আর দেখো 110-এর যদি 1 দিয়ে গুণ করি কত হবে 110। এখন দেখো 10 ভাগ গুণ ও পাশে গেলে কি হবে ভাগ, তাহলে হবে শ্রেণী ব্যবধান, তাহলে হবে 110 ভাগ কত 10, তাহলে এই 0 কাটা, সুতরাং শ্রেণী ব্যবধান কত বের হলো আমার 11 বের হলো, তাহলে এটার অ্যান্সার হবে কত 11। আশা করি সবাই বুঝতে পেরেছো।